মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত, কোনো খবর আছে নাকি? খবর মানে মহারাজ, একদম সুখবর। হ্যাঁ, সুখবর? হ্যাঁ, সুখবর। আগামী মাসে দ্বিতীয় রবিবার নবাব বাহাদুরের ছেলের বিয়ে, তাই রাজসভার মহারাজ তথা সকল সভাসদদের সপরিবার আমন্ত্রণ জানিয়েছেন। এই যে আমন্ত্রণ লিপি। আরে বাস, তাহলে তো ভুঁড়ি ভোজটা জমিয়ে হবে। আচ্ছা দূত, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার এসো। কি সভাসদেরা, তোমাদের সবাই যাবে তো তাহলে? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। বাংলার নবাবের ছেলের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। শোনো, তোমরা কিন্তু তোমাদের গিন্নিদেরকেও নিয়ে আসবে, আর একটু সেজে গুজে আসতে বলবে। বুঝতেই পারছো, কৃষ্ণনগরের রাজ্যের প্রজাদের সুখ্যাতি মানে আমার এই কৃষ্ণনগরেরও সুখ্যাতি। কি গো, তোমার হাত খালি কেন? রাজসভা থেকে ফেরার পথে বাজার থেকে কিছু অনাজপাতি নিয়ে আসতে পারোনি? আরে আর বলো না গিন্নি, এই যে আগুন গরম, তার সাথে শাকসবজির আগুন দাম। গরমের চোটে তো পটল নিজেই পটল তুলেছে, ঝিঙে শুকিয়ে ঢেঁড়স হয়ে গেছে, আর ঢেঁড়স শুকিয়ে একেবারে লঙ্কা হয়ে গেছে। এই দেখো, ভর দুপুরে রসিকতা করো না। দেখো, পড়ে আছে শুধু কয়েকটা কাঁচা আম। ধুত। বাহ, তাহলে আর কি চাই গিন্নি? কয়েকটা আম দিয়ে টক ডাল করো, আর কয়েকটা দিয়ে চাটনি, ব্যাস। আর কি চাই? তাছাড়া কয়েকদিন পরে নবাবের ছেলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে। আর কি চাই বলো? সেদিনকে তো জব্বর ভুঁড়ি ভোজ হবে। হ্যাঁ, এ কি গো, তাই নাকি? এ কথা আগে বলনি তো। আরে বাবা, খবরটা তো আজকেই পেলাম। শোনো, মহারাজ বলেছেন বিয়ের দিন ভালো করে সেজে গুজে যেতে হবে, কিন্তু তোমার কোনো নতুন শাড়ি এর মধ্যে ভেঙো না যেন। বলো যা, কত যেন শাড়ি গয়না কিনে দাও তুমি, যে নতুন শাড়ি ভেঙে বিয়ে বাড়ির ভোজ খেতে যাব। ওই তো গতবার পুজোয় একটা ফ্যারফ্যারে শাড়ি কিনে দিয়েছিলে, আর কবে কোন কালে একটা ওই লিকে গলার হার। ব্যাস, এর থেকে আর বেশি কিছু তো জোটে না আমার এই পোড়া কপালে। ওই শুরু হয়ে গেল। শুরু হবে কি? শুরু হবে কি? একটা কথা শুনে রাখো, আমার কালকের মধ্যে একটা নতুন শাড়ি আর গলার জন্য বিছে হার চাই। হ্যাঁ, নইলে আমি নবাবের ছেলের বিয়েতে গিয়েই অশান্তি শুরু করে দেব। হ্যাঁ, এই বলে রাখলাম। শোনো শোনো, যত শরীর খারাপ হোক আর অজ্ঞান হও, আমি ওসব শুনবো না। আমার নতুন শাড়ি আর বিছে হার চাই। কি বলছোটা কি? তোমার এত গয়না, তাও আবার নতুন গয়না চাই? হ্যাঁ চাই, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যে করেই হোক আমার জন্য নতুন গয়না গড়িয়ে নিয়ে এসো। তুমি নাই রাজ্যের মন্ত্রী, আর আমি হলাম তোমার বউ। ওখানে এত লোকজন আসবে, আর আমি কি না পুরনো গয়না পরে যাব? না না না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করতে পারি। বায়নার শেষ নেই। উফ, আহ কি সুন্দর কানপাশা! বাবা বাবা বাহ, এটা পেলে আমার গিন্নি আমাকে মাথায় করে রাখবে। আর এতগুলো গয়নার থেকে একটা সরিয়ে ফেললে মহারাজ বুঝতেও পারবে না। ওরে বাবা রে, কি সুন্দর সীতাহার! এটাকে তো নিতেই হবে। ও বাবা, আমি হলাম মন্ত্রী, সব ঝামেলার মধ্যমণি আমি ষড়যন্ত্রী। ঘুমাও ঘুমাও, যত খুশি ঘুমাও। তোমরা যত ঘুমাবে আমার তত সুবিধা হবে।
এ তো দেখছি রাজসভার মন্ত্রী মশাই, চলো দুজনে মিলে একটু ভয় দেখাই। আয় 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 দেখি, মটাস করে ধরে মটাস করে তোর ঘাটটা মোটকে দি। ওরে বাবা, ওরে বাবা, ভূত, পালাও পালাও। ওরে বাবা, তোর এত তাড়া কিসের? এত রাতে তো এই জঙ্গল দিয়ে কেউ যাতায়াত করে না, তোর এত সাহস হলো কি করে? না, ইয়ে মানে একটু একটু একটা কাজে গিয়েছিলাম। এত রাতে জঙ্গলে কি কাজ তোর? দেখি দেখি, ফলের মধ্যে কি নিয়ে যাচ্ছিস দেখি, দেখা বলছি। না কিছু না, এমনি ইয়ে। তুই থলেটা দিবি না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও নাও, যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। ও মা গো মা, কি সুন্দর সুন্দর গয়না গো। যখন বেঁচেছিলাম আমার কত শখ ছিল এরকম সুন্দর সুন্দর গয়না পরবো, নতুন নতুন শাড়ি পরবো। এই মেরেছে, এই শাঁকচুন্নি তো দেখছি আমার বউয়ের থেকেও বেশি গয়না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও গিন্নি, এই সব গয়না তোমাকে দিলাম। বেঁচে থাকতে তো ভালো কিছু করতে পারিনি, তাই না হয় মরে গিয়েই তোমার শখ পূরণ করলাম। ভূতমশাই, ভূতমশাই, আমায় আমায় কিছু গয়না অন্তত ফেরত দিন, নইলে আমার গিন্নি খুব রাগ করবে। দাঁড়া বেটা, তবে রে তোর দেখাচ্ছি মজাই। নইলে তোর বাড়ি গিয়ে তোর আর তোর বউ দুজনেরই ঘাড় মটকে দেব। এবারে এবারে, ও ও ও, গিন্নি গিন্নি গিন্নি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো গিন্নি। কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ভূত, পিছনে ভূত। পাগল হয়ে গেলে নাকি? এখানে ভূত কোথা থেকে আসবে? সব সত্যি বলছি গিন্নি, একটা ভূত আর একটা শাকচুন্নি সব গয়না নিয়ে নিল। তোমার জন্যে রাজবাড়ির সিন্দুক থেকে হাত ছাপাই করে বেশ কিছু গয়না নিয়ে আসছিলাম। হায় হায় হায়, শেষে আমার গয়না ভূতে নিয়ে চলে গেল। রাত দুপুরে কান্নাকাটি করো না গিন্নি, ওরা আবার শুনতে পেলে চলে আসবে আর মট করে ঘাড় মোটকে দেবে। মহারাজ, আপনাকে একটা বিহিত করতেই হবে। আমাদের রাজ্যে ভূতের উপদ্রব বড্ড বেড়ে গেছে। কালকে রাতে খুব জোর প্রাণে বেঁচে ফিরে এসেছি। আপনি নিজেই তো একটা জলজান্ত শুটকো ভূত, আপনাকেও আবার ভূতে ধরে? বাবা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল, তোমাকেও ধরলে বুঝবে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। না না না, এসব ভুতুড়ে ব্যাপার নিয়ে মস্করা নয়। গরমকালে দেখছি এই ভূতের উপদ্রবটা একটু বেশি বেড়ে গেছে। তা মন্ত্রীমশাই, কালকে আপনাকে কখন ভূতে ধরলো শুনি? হ্যাঁ মন্ত্রী মশাই বলুন, আপনাকে আবার কখন ভূতে ধরলো? কালকে মাঝরাতে বাড়ি ফিরছি, এমন সময় একটা ভূত আর শাঁকচুন্নি আমায় চেপে ধরে আমার সর্বস্ব কেড়ে নিল মহারাজ। তারপর আমাকে ছাড়লো। বাবা, অত রাতে তুমি কি এমন নিয়ে যাচ্ছিলে বলো তো মন্ত্রী, যে ভূতেরা সব কেড়ে নিল? নবাবের ছেলের বিয়েতে সাজবে বলে আমার গিন্নির জন্যে কিছু গয়না বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার সর্বস্ব চলে গেল মহারাজ, আমার সর্বস্ব চলে গেল। বাবা,
মন্ত্রীমশাই, অত রাতে কোন স্যাকরার দোকান খোলা থাকে? এটা তোমার জেনে কি লাভ গোপাল? তুমি তোমার চরকায় তেল লাও, আর যখন ওরকম রাত দুপুরে ভূতে ধরবে না, তখন দেখবে তোমার ওই তেলও আর থাকবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, অত ঝগড়াঝাটি করো না তো, এমনিতেই তো এই কাঠ ফাটা গরমে মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আজ রাজসভা এখানেই শেষ হলো। কি গোপাল, আজ হঠাৎ তুমি আমার দোকানে? কি পথ ভুলে নাকি? পথ ভুলবার কি আর জো আছে? গিন্নির জন্য এখন আমার বিছে হার নিয়ে যেতে হবে। বাবা বাবা বাহ, এ তো বেশ ভালো কথা। গিন্নিমা আমার দোকানে সোনার বিছের হার পরবেন। বলুন বলুন বলুন, কত ভরির হার দেখাবো? এই সব রকমই বানানো আছে। না 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 না, সোনার না, সোনার না, রূপোর গয়না বের করো। শুধু সোনার জল করা থাকবে, যাতে গিন্নি বুঝতে না পারে। হ্যাঁ, গিন্নিমা রূপোর হার পরবেন? বউটা কার শুনি, তোমার না আমার? আমি আমার বউকে সোনার হার পরাবো না রূপোর হার পরাবো না পেতলের পরাবো, সেটা আমার ব্যাপার, বুঝলে? তোমাকে একটা রূপোর 1 ভরির মধ্যে সোনার জল করা বিছে হার বের করতে বলেছি, তুমি সেটা করো। এই তোমার হলো গিয়ে 1 ভরি 4 আনা। এই দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। কত দাম হলো? তা তোমার দাম হলো গিয়ে 3.5 টাকা। শোনো, এখন তোমায় 3 টাকা দিলাম, পরে 8 আনা দেব। এমনিতেই মাসের শেষ, বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করে দিয়ে যেও যেন। হ্যাঁ হ্যাঁ গো, দেবো দেবো দেবো, অত চিন্তা করো না যেন। গিন্নি, আরে গিন্নি দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। ও মা, তুমি আমার জন্য নতুন শাড়ি, এই সোনার বিছে হার নিয়ে এসেছো? আজ সূর্য কোন দিকে উঠেছে? ওটা রূপোর হার, সোনার জল করা। সূর্য কোন দিকে উঠেছে বলতে পারবো না, তবে বাইরে যা চড়া রোদ, সূর্য এখন মাঝ আকাশ ছেড়ে একটু নড়াচড়া করছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, বিশ্রাম নাও। আমি বরং যাই, একবার পুটির মাকে আমার নতুন শাড়ি গয়না দেখিয়ে আসি গে। আদিক্ষেতা, আবার পুটির মাকে এসব দেখানোর কি আছে? নবাবের ছেলের বিয়ের দিন পড়বে। তোমার তাতে কি? তোমার কিনে দেওয়ার দায়িত্ব কিনে দেবে, আর আমার দেখানোর কথা দেখাবো। সাবধানে গিন্নি, গয়না জলে ভিজিও না যেন। চলো নিচে নেমে ওই মোটা বউটাকে ভয় দেখাই। মানুষের গন্ধ পাও। ওমা, ওরে বাবা, এর হাতে দেখো নতুন শাড়ি গয়না। এই গয়নাটা দেখো, কি সুন্দর সোনার বিছে হাত। এটাও পরে দিই। এই আমায় কেমন দেখতে লাগছে বলো? কি বলবো বলো গিন্নি, একদম নতুন বউয়ের মতো লাগছে গো। আমি কোথায়? তুমি নিজের বাড়িতে? তা ওরকম আম গাছের নিচে পড়েছিলে কেন? গরমে মাথা ঘুরে গেছিলে নাকি? না না, ভূত আকচুন্নি ভয় দেখে আমার নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে।
হ্যাঁ সে কি তোমার নতুন শাড়ি গয়না শেষে শাকচুন্নি পড়বে? হায় 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 হায়, আমার কতগুলো টাকা চলে গেল। হ্যাঁ সব তোমার জন্য। তখন পই পই করে বারণ করেছিলাম, অত লোকজনকে দেখানোর কি দরকার? কিন্তু কে কার কথা শোনে? আমার কি সর্বনাশ হলো গো! আমাকে এরকম ভাবে ঠকালো। এই দেখো আমাকে কিভাবে ঠকিয়েছে। হ্যাঁ, এটা তো রূপোর বিচে হার মনে হচ্ছে। এটা আবার কোথায় পেলে? কোথায় আবার পাবো? কালকে দুপুরে ওই মোটা বউটার কাছ থেকে যে সোনার হারটা পেলাম, ওটাই আজ চান করে উঠে দেখি এরকম ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সোনার জল করা রূপোর গয়না। হায় 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 হায়, কিভাবে ঠকালো! বলে ভূত ঠকিয়ে পার পাবি না, ভূতের অভিশাপ লাগবে। আমার নতুন সোনার হার চাই। মহারাজ, আমাদের রাজ্যে ভূতের উপদ্রব সত্যিই খুব বেড়ে গেছে। হ্যাঁ আবার কি হলো? কালকে দুপুরে আমার বউয়ের কাছ থেকে নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে। দেখলেন মহারাজ, দেখলেন? আমি বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাস করেননি। এখন দেখলেন তো? না 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 না, এটা তো সত্যি বড় চিন্তার ব্যাপার। দিনে দুপুরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। না না না, কিছু একটা করতেই হবে। এই সেনাপতি, বলুন মহারাজ। যাও যাও, যেখান থেকে পারো ভূতেদের বেঁধে নিয়ে এসো। ওরে বাবা, আমি ওসব পারবো না মহারাজ। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে। ভূতের সাথে লড়া মানুষের কর্ম নয় মহারাজ, আমার তো নয়। অকর্মার ঢেকি একটা। ও মন্ত্রী, ওরে বাপরে বাপ! মহারাজ, একবার আমি প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি। ন্যাড়া বেলতলায় বারবার যায় না মহারাজ। আপনি বরং অন্য কাউকে বলুন। এই ভূতেদের সাথে লড়ার ক্ষমতা রাখে কি? কেন মহারাজ, গোপালকে বলুন। সব বিপদেই তো ওই বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যাক গোপালের কত সাহস। ঠিক ঠিক বলেছ গোপাল। বলুন মহারাজ। যাও, তুমি ওই গয়নাচোর ভূতকে ধরে আনো। শুধু ভূত নয় মহারাজ, ওর সাথে একটা শাকচুন্নিও আছে। ঠিক আছে মহারাজ, ধরে দেব। কিন্তু তার জন্যে মহারাজ আপনাকে একটা সামান্য উপকার করতে হবে। কি উপকার গোপাল? রাজবাড়ির সিন্দুকটা বাইরে বের করতে হবে একটু। ওটার লোভ দেখিয়ে ওদেরকে ধরবো। গয়নার লোভ দেখিয়ে গয়না লোভী ভূত শাকচুন্নিকে আমি ধরবো। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সাবাস গোপাল, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে, আজ রাতে আপনার রাজবাড়ির মাঠে চলে আসবেন, তারপর আমি ব্যাপারটা বুঝে নেব। ন্যাপলা, গুলটে, তোরা সবাই ঝোপ ঝাড়ে লুকিয়ে পড়। আমি যখন ডাকবো তখন সবাই তেড়ে আসবি। যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে। রে, পারবি তো? হ্যাঁ। দেখো দেখো, ওখানে কি যেন চকচক করছে রে। হ্যাঁ, তাই তো। চলো তো গিয়ে দেখি। ও মা, এ তো রাজ সিন্ধুক। কত গয়না, হিরে জহরত। একেই বলে ভূতেদের কপাল খোলা। নাও গিন্নি নাও, কত গয়না লাগবে তুলে নাও। হা, 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 হা। ওরে মূর্খ, তোরা কি ভেবেছিসটা কি? হ্যাঁ, তোরা গয়না তুলে নিবি আর আমি তোকে ছেড়ে দেব? কে আপনি, কে? আমি যমরাজ। আজ তোদের ড্যাঙস পেটা করব। যমদূতের দল, তোমরা সবাই চলে এসো। এদের রাক্ষসের ড্যাঙস পেটা করো। আয় আয় দেখি ভূত শাকচুন্নি, আচ্ছা করে পিঠে তেল মালিশ করে ড্যাঙস পেটা করি তোদের। অনেক বেড়েছিস তোরা। আয় আয়। তোরা কৃষ্ণনগরে লোকেদের গয়না ছিনতাই করিস, ভয় দেখাস। আজ তোদের ছাড়বো না। ভুল হয়ে গেছে প্রভু, আর কোনোদিনও করবো না। ক্ষমা করে দিন।
কিসের ক্ষমা? মন্ত্রী বউয়ের গয়না আর গোপালের বউয়ের শাড়ি গয়না দুটোই ছিনতাই করেছিস। আজ তোদের আচ্ছাসে ধোলাই দেব, আর তারপর কড়াইয়ে করে গরম তেলে তোদের দুটোকেই ভাজবো। হা, হা, হা। ভুল হয়ে গেছে বিশ্বাস করুন যমরাজ। আর কোনোদিনও কারো শাড়ি গয়না কিচ্ছু চুরি ছিনতাই করবো নে। এই সব ফেরত দিয়ে ওই সব ফেরত দিয়ে দাও বলছি দাও। এই নিন যমরাজ, আমরা সব ফেরত দিচ্ছি। যা, এবার দূরে কোথাও চলে যা, আর যেন এ তল্লাটে না দেখি, নইলেই ট্যাঙস পেটা। মহারাজ, রানীমা, গিন্নি, মন্ত্রী মশাই, সবাই চলে আসুন, ভূত শাকচুন্নিকে তাড়িয়ে দিয়েছি। এই যে মহারাজ, সব গয়না। এই তো আমার গিন্নির কানপাশা সীতাহার। দাঁড়াও মন্ত্রী, এগুলো তো রাজ সিন্ধুকের গয়না বলে মনে হচ্ছে, তা এগুলো তোমার কাছে কিভাবে এলো? না আগে ইয়ে মানে তার মানে মন্ত্রী মশাই কোনো শ্যাকরার দোকান থেকে না, সেদিন রাতে রাজ সিন্ধুক থেকেই গয়না সরিয়ে বাড়ি ফিরছিলেন। হ্যাঁ মন্ত্রী, তোমার এত বড় সাহস! গোপাল, তোমার ড্যাঙসটা দাও তো। দাঁড়াও মন্ত্রী, আমি আজ তোমার হাড় ভাঙবো। সিন্ধুক থেকে গয়না চুরি, তোমাকে না মেরে আজ আমি ভূত বানাবো। এই নাও গিন্নি তোমার বিছে হাত। মা, এটা তো সোনার ছিল, এরকম রং চাটা লাগছে কেন? না, আসলে ওটা সোনার জল করা রূপোর গয়না ছিল। কি, তুমি এভাবে আমাকে ঠকালে? এই ন্যাপলা, তোর ড্যাঙসটা দে তো, আর তোর দাদুকে আমি ড্যাঙস পেটা করবো। হ্যাঁ, আরে ছাড়ো, গোপাল ওরকমই বরাবর কিপটে। ছাড়ো, এই নাও, এই সীতাহারটা তোমায় দিলাম। ধন্য রানীমা, আপনি ধন্য। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রে শোন, কথা আছে। বলছি কি যে কদিন পরেই তো সরস্বতী পুজো। তাতে আর আমাদের কি? আমরা তো আর ওই লেখাপড়া জানি না, আর ওই পুষ্পাঞ্জলিও দেব না। কথার মাঝে এমন ফটাং করে কথা বলিস না, শুনলে না গা পিত্তি জ্বলে যায়। আহা, রাগ করছেন কেন মন্ত্রী মশাই? ঘটে যে বুদ্ধি কম সে তো আপনি ভালো করেই জানেন। কোথায় যে কি বলতে হয় মুখটা সেটাও জানে না, তাই ওর কথায় কান্না দিয়ে বলুন তো কি বলতে চান। ভাবছি এবার আমার বাড়িতে সরস্বতী পুজো করব। আপনার বাড়িতে সরস্বতী পুজো? বাবা, খুব ভালো কথা। আমরা এসে পেট ভরে প্রসাদ খাবো। কিন্তু মন্ত্রী মশাই, হঠাৎ করে সরস্বতী পুজো করবেন কেন? তাতে তো বিস্তর খরচ। আপনি তো আবার বাঁ হাতের রোজগারে বিশ্বাসী, খরচ করছেন না। ঘটার সঙ্গে থাকতে না তুইও দেখছি দিনকে দিন একটা ছাগল হয়ে যাচ্ছে রে। নিজের পয়সায় পুজো করতে যাব কেন? পুজো করব মহারাজের পয়সায়, আর পুজো করার সুবাদে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর কিছু পয়সা ট্যাকস্ত করে নেব। কিরে, কিছু বুঝলি? কি করে বুঝবো বলুন? আপনার কথায় না আছে লেজা, না আছে মুড়ো, মধ্যিখান থেকে বললে কিছু আর ধরা যায়? তাহলে পরিষ্কার করেই বলছি, গত কয়েকদিন ধরে রাজবাড়িতে চুনকাম হচ্ছে। সে তো জানি, টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়, আর রাজবাড়িতে বছর চুনকাম তো হবেই। বাজে না বকে আমার কথাটা শোন। হ্যাঁ বলুন। মিস্ত্রিকে ভুজুং দিয়ে এমন বন্দোবস্ত করেছি না বাবা, সরস্বতী পুজোর আগে চুনকামের কাজ কিছুতেই শেষ হবে না। কিন্তু রাজবাড়িতে চুনকাম শেষ হওয়া আর না হওয়ার সঙ্গে সরস্বতী পুজোর কি সম্পর্ক? ওরে মাথা মোটা, এতদিন সরস্বতী পুজো কোথায় হতো? রাজবাড়িতে। আর চুনকাম শেষ না হলে ওই ধুলো ময়লার মধ্যে ওখানে কি সরস্বতী পুজো করা যাবে? এটা একেবারে
একেবারে খাঁটি কথা বলেছেন। তাই ভাবছি মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে ওই পুজো এবার আমার বাড়িতে সরিয়ে নিয়ে আসবো। বাবা, খরচ মহারাজের আর মোচ্ছব আমাদের। কি মাথা খেলিয়ে কেমন একটা বুদ্ধি বের করেছি বল? রে বাবারে বাবারে বাবা, কি জমাটে বুদ্ধি! মন্ত্রীমশাই, মাঝে মাঝে মনে হয় আপনার মাথাটাই শুধু সোনা দিয়ে বাঁধানো নয়, মাথার ভেতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। তা বলুন, আমাদের কি করতে হবে? রাজবাড়ির পুজো আমার বাড়িতে চলে এলে তোদের কিন্তু খুব খাটাখাটুনি করতে হবে। মনে রাখবি, গোপাল যেন এর ভেতর একেবারে মাথা গলাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আপনার অন্ধের জ্যোষ্ঠী আর অন্ধকারের আলো। আমরা ভালো, আপনি কালো না, মানে আপনিও ভালো। গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি, আজ একটু সময় মতো রাজসভায় পৌঁছতে হবে বুঝলে। রাজসভায় আজ কি এমন কাজ আছে গো? বারে ভুলে গেলে? কদিন বাদেই তো সরস্বতী পুজো, সেই নিয়ে এই মহারাজ আজ আলোচনা করবেন বুঝলে। ও সরস্বতী পুজো, তা ভাত আমি দিতেই পারি, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। হ্যাঁ, কি কথা গিন্নি? এবারে সরস্বতী পুজোতে আমাকে একটা বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে হবে। বাসন্তী রঙের শাড়ি তোমাকে? বারে, আমার বুঝি বাসন্তী রঙের শাড়ি পরতে স্বাদ হয় না? তুমি তো ফি বছর পুটিকে বাসন্তী রঙের শাড়ি কিনে দাও। হ্যাঁ দিই তো। তাহলে এবছর আমাকেও কিনে দিতে হবে। হ্যাঁ, এই বলে দিলাম। না, দিতে কোনো আপত্তি নেই, তবে কিনা ওই বাসন্তী রঙের শাড়ির সঙ্গে একটা বর্ণ পরিচয় কিনে দেবো। হ্যাঁ, বয়ে বাসন্তী শাড়ি আর বয়ে বর্ণ পরিচয়, রোজ সকাল সন্ধে বই খুলে পড়তে বসবে। হ্যাঁ, পড়ো না আমার, এই বয়সে আমি পড়তে বসবো? হ্যাঁ বসবেই তো। বলি, সরস্বতী পুজোর দিন বাসন্তী রঙের শাড়ি পরে কারা? যেসব খুকিরা পড়াশোনা করে তা। তাই বাসন্তী রঙের শাড়ি পেতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, দুবেলা আমায় পড়া দিতে হবে। দুর্নীতি করেছে তোমার বাসন্তী রঙের শাড়ি, আমায় কিচ্ছু দিতে হবে না, তোমায় যাও। আরে ভাতের হাড়ি নামিয়ে নিয়ে চলে যাচ্ছ কোথায়? আরে ও গিন্নি, আমার ভাত। দেখছি আচ্ছা ঝামেলা, এক্ষুনি তো প্রলয় কাণ্ড ঘটিয়ে ছাড়বে। না, যেমন করেই হোক শ্বশুর মশাইয়ের এই পাগল মেয়েটাকে ঠান্ডা করতে হবে। আরে ও গিন্নি, গিন্নি গো, আরে গোপাল দাদু, ও গোপাল দাদু। বোঝো, এদিকে গিন্নি, অন্যদিকে নাতি নাতনির দল। বল, কি বলবি? বলতে এসেছি যে কদিন বাদই তো সরস্বতী পুজো। তো অন্যবারের মতো এবারেও রাজবাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হবে তো? আরে আশ্চর্যের কথা শোনো, ঘটা করে সরস্বতী পুজো হবে না কেন? এবার কিন্তু আমায় আলপনা আঁকতে দিতে হবে। হ্যাঁ গো দাদু, পুটি না খুব সুন্দর আলপনা আঁকতে শিখেছে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, পুটি আলপনা দেবে। তা তোরা এখন যা তো বাপু, আমায় আবার এক্ষুনি নিয়ে খেয়ে রাজসভায় যেতে হবে। আরে আজকে তো এই পুজো নিয়েই রাজসভায় আলোচনা আছে। তাহলে এখন আমরা আসছি দাদু, আমার আলপনা দেওয়ার কথাটা কিন্তু মনে রেখো। রাখবো রে বাবা, রাখবো। এখন তোরা আয় তো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, কি হলো কি? এমন করে গিন্নি গিন্নি করে পাড়া মাথায় করে তুলছো কেন? হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, বালাই ষাট, তুমি মরবে কেন? কিন্তু মুখের সামনে ভাতের থালা না পেলে আমি যে মরে যাবো গিন্নি। কিন্তু আমার শাড়ি দেবো দেবো দেবো, কিনে দেবো। কিন্তু এই বয়সে আর এরকম ভারী চেহারায় বাসন্তী রঙের শাড়িতে তোমায় যে বড়ই বিদ্যে লাগবে গিন্নি। কি কি বললে? না, বলছিলাম কি, তুমি একটা ডুরে শাড়ি নাও, লাল পেড়ে শান্তিপুরে ডুরে কাটা শাড়ি। ও যা মানাবে না তোমায়, সত্যি বলছি, যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না গিন্নি। মরণ কথা চিনি দেখো, যাও নে এসো, আমি ভাত বাড়ছি, যাও। যাক বাবা, শান্ত হলো। বউ শান্ত মানে জগৎ শান্ত। হ্যাঁ, যে জন্য তোমাদের সকলকে আজ রাজসভায় আসতে বলেছি। এই কদিন বাদেই তো মা সরস্বতীর পুজো। আমি কিন্তু এবছর আগে ভাগেই পূজার পর্দা তৈরি করে রেখেছি মহারাজ। সে তো রেখেছো, কিন্তু পুজোটা এবার কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা তৈরি হয়েছে। তার মানে আমার কৌশল মতোই সব কিছু এগোচ্ছে। কি সমস্যা মহারাজ? একবার মুখ ফুটে বলে ফেলুন, দেখুন
আপনার এই মন্ত্রী সেই সমস্যার সমাধান করতে পারে কিনা। মানে তোমরা তো সকলেই জানো যে রাজবাড়িতে চুনকাম মানে রগ হচ্ছে। তা আশা করেছিলাম সরস্বতী পুজোর আগেই চুনকামের কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু কাজের যা গতি তাতে তো মনে হচ্ছে না যে সরস্বতী পুজোর আগেই কাজটা শেষ হবে। আর বাড়ি জুড়ে ধুলো ময়লার মধ্যে কি ঠাকুর পুজো হয়? আচ্ছা তোমরাই বলো। না মহারাজ, এভাবে পুজো হয় না। তাহলে পুজো কোথায় হবে? আমি একটা কথা বলবো মহারাজ। বলো বলো বলো। বলছিলাম কি, এই রাজ্যে রাজার পরেই তো মন্ত্রীর স্থান, তাই রাজবাড়িতে অসুবিধে থাকলে আমার বাড়িতে হোক। তোমার বাড়ি? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি। কোনো ধুলো ময়লা নেই, একেবারে ঝকঝকে তকতকে। আপনি শুধু টাকা দিয়ে দিন, দেখবেন নির্ঝঞ্ঝাটে পুজো মিটে যাবে। এইবার বোঝা গেল পুজোর ব্যাপারে মন্ত্রীমশাইয়ের এত উৎসাহ কেন। আমি একটা কথা বলবো মহারাজ। এই সেরেছে, টেকো গোপাল আবার কি বলতে চায়। বলো বলো, কি বলতে চাও? আমি বলি কি, পুজো যখন রাজবাড়িতে করা যাবেই না, তখন পুজো হোক পাঠশালায়, বিদ্যাস্থানে বিদ্যাদেবীর আরাধনা। বাহ 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 বাহ, ভালো হবে ভালো হবে, খুব ভালো হবে। এই না হলে গোপালের মাথা। কি তোমরা সবাই কি বলো? ভালো হবে মহারাজ। ব্যাস হয়ে গেল, আমার বাড়া ভাতে বদমাস টেকোটা ঠিক ছাই ঢেলে দিল। কিন্তু মহারাজ, পাঠশালায় তো জায়গা কম, ওইটুকু জায়গায় কি পুজো করা যাবে? কেন যাবে না মন্ত্রীমশাই? পুজো তো ছোটদের, ছোটরা তো আর বড়দের মতো জায়গা নিয়ে মারামারি করে না। দেখবেন পাঠশালায় পুজো করতে কোনো অসুবিধে হবে না। তাহলে এই কথাই রইলো, পাঠশালায় বিদ্যাদেবীর আরাধনা হবে। গোপাল, তুমি কিন্তু জোগাড় যন্ত্র সব শুরু করে দাও। সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমার নাতি নাতনিরা তো সরস্বতী পুজো করার জন্য যাকে বলে একেবারে মুখিয়ে আছে। কুটি তো আবার পুজোর জায়গায় আলপনাও আঁকতে চাইছে। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। এবার তাহলে পুজো ওদেরকেই করতে দাও। ওরাই পোছাক, ওরাই মালা গাথুক, ফল কাটুক, আলপনা দিক। আমরা বড়রা শুধু ওদের উৎসাহ দিয়ে যাব। এই পণ্ডিত, তোমার আবার এসবে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, কোনো আপত্তি নেই আমার। ভুল ত্রুটি কিছু হলে আমি তো আছি, শুধরে দেবো। বাহ বাহ বাহ, খুব ভালো ভালো ভালো। ব্যাস, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আর সব কিছু হলো ওই বেটা পেট মোটা টেকোটার জন্য। দাঁড়াও, এমন পেঁচ কষবো না, পুজো করা একেবারে মাথায় উঠে যাবে। গিন্নি, আরে ও গিন্নি, আরে কোথায় গেলে গো? কি হলো কি? চাচ্ছ কেন? এই নাও, দেখো কি এনেছি। উমা, এত শাড়ি! হ্যাঁ শাড়ি, বাসন্তী রঙেরটা পুটির আর লাল পেড়ে ডুরে শাড়িটা তোমার। কি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে গো। লাল পেড়ে ডুরে কাটা শাড়ি, তাই এখন শুধু ভাব আর নয় আড়ি। যাও যাও যাও, কচি কড়াইশুঁটি আর তেল দিয়ে চারটি মুড়ি মেখে আনো তো দেখি, খুব খিদে পেয়েছে। আমি এক্ষুনি আনছি। হ্যাঁ কি গো দাদু, রাজবাড়িতে পুজোর কথা হলো? আরে হ্যাঁ হয়েছে, আর একটা নতুন খবরও আছে। কি খবর দাদু? রাজবাড়ির বদলে এবার পুজো হবে তোদের পাঠশালায়। বাহ বাহ, কি মজা! আর পুজোর সব জোগাড় যন্ত্র করবি তোরাই। কেউ ফুল তুলবি, কেউ মালা গাঁথবি, কেউ ফল কাটবি। আর আমার আলপনা? আঁকবি তো, এমন সুন্দর করে আলপনা আঁকবি যাতে মহারাজ দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। এখন তোরা ঠিক করে নে, কে কি করবি। আমি ফুল তুলে আনবো। আমি মালা গাঁথবো, আর টেপা লাল নীল কাগজ দিয়ে শিকলি বানাবে। পুজোর আগের দিন আমি আলপনা দেব, আর পুজোর সকালে ফল কাটবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। পাঠশালায় একেবারে জমজমাট পুজো। কুমন মশাইয়ের বাড়িতে ঠাকুর গড়ার বায়না দিয়েছো তো? বায়নারও দেওয়াই আছে, তবে আজই একবার গিয়ে পাকা কথাটা বলে আসবো। দেখো, ঠাকুরের মুখটা যেন খুব ভালো হয়, আর হাঁসটা যেন বেশ বড় সড়ো হয়। হ্যাঁ আরে বাবা, হবে হবে, সবকিছু খুব ভালো করে হবে। এই নাও মুড়ি। হ্যাঁ দাও, আয় মুড়ি খেতে খেতে পুজোর অন্য কথাগুলো সেরে নে। তাহলে আর কি হবে, চল ঘটা, শীতের সন্ধ্যায় কাঁথার মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কেন কেন, কাঁথা মুড়ি দিয়ে শোয়ার কথা আসছে কেন? বারে, আপনি তো বললেন যে পুজো হচ্ছে পাঠশালায়, আর আপনার সব আশা ভাসিয়ে দিয়ে মহারাজ সব দায় দায়িত্ব ওই গোপাল আর তার নাতি নাতনিদের দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যতই দায় দায়িত্ব দিক না কেন, শেষ অবধি ওই পুজো হবে না। মানে আমি সবকিছু ভন্ডুল করে দেব। মানে আয়, চুপি চুপি বলি, আয়।
বাবারি বাবারি বাবা কি বুদ্ধি, হ্যাঁ? না মন্ত্রী মশাই, আগে বলেছিলাম আপনার মাথার ভিতরের কলকবজাগুলো সব সোনা দিয়ে তৈরি। এখন বলছি তার মধ্যে কটা হিরেও বসানো আছে। নিজের বাড়িতে নিজের মতো করে পুজো করব বলে মহারাজের কাছ থেকে কিছু অর্থ সাহায্যও নিয়ে আসবো। আবার পাঠশালার পুজো পণ্ড হয়ে যাওয়ার পর দেখবেন দলে দলে লোক আপনার এখানে সেই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। টেকো গোপাল এসব দেখবে আর আঙুল চুষবে। আচ্ছা আচ্ছা, ওই কুমোর কি আপনার এইসব শেখানো কথা বলতে রাজি হবে? আরে হাতে একটা টাকা গুঁজে দিলেই দেখবি ঠিক রাজি হয়ে যাবে। তোরা শুধু আসল কাজটা করে দিবি। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আগের রাতে আমরা যাব। আর তাহলে এখন আয়। তা তো প্রণাম মহারাজ। আরে মন্ত্রী যে, বলো কি বলবে? আগে মহারাজ, কাল রাতে একটা কাণ্ড হয়েছে। কাণ্ড? কি আবার কাণ্ড? রাতের বেলা ঘুমের মধ্যে আপনার বৌমা স্বপ্নে মা সরস্বতীকে দেখেছে। হ্যাঁ? মা সরস্বতীর স্বপ্ন? এই তো খুব পুণ্যের কথা। স্বপ্নে মা নাকি পুজো চেয়েছেন। তাহলে করে ফেলো। কিন্তু কি করে করব মহারাজ? ছোটখাটো করে করতে গেলেও তো অর্থের দরকার। এদিকে আমার হাত যে একেবারে খালি। ঠিক আছে ঠিক আছে, সেসব নিয়ে চিন্তা করতে হবে না। যা যা দরকার হবে বলো, আমি দিয়ে দেবো। আপনি আমাকে বাঁচালেন মহারাজ। এই মুহূর্তে আমার পুজো করার সামর্থ্য নেই শুনে আপনার বৌমা এমন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে কি বলবো। না না, তাকে কান্নাকাটি করতে বারণ করে দাও। আরে আমি আছি তো নাকি? সেটাই তো আমার সব থেকে বড় ভরসা মহারাজ। প্রাচীন বটগাছের মতো এমন মাথার ওপর পাতার ছাতা ধরে দাঁড়িয়ে আছেন যে একটুও রোদের তাপ লাগে না। আপনি তো আর বুঝতে পারলেন না, হাল কেটে কত বড় কুমিরকে ঢুকতে দিলেন। তাহলে তাহলে আমি আমি আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি গো পোটো, মহারাজের বায়না দেওয়া প্রতিমার কাজ আর কত দূর? এই তো হচ্ছে, পুজোর আগের দিন সন্ধেবেলা পেয়ে যাবে। না 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 না, সন্ধ্যেবেলা নয়, বিকেল বেলাতে দিতে হবে। এবার এত তাড়াতাড়ি কেন? আরে এবার যে পুজোর দায় দায়িত্ব সব ছোটদের, আর ওদের খুব ইচ্ছে মনের মতো করে প্রতিমাকে সাজাবে। ঠিক আছে, বিকেল বেলাতেই দিয়ে দেব। আর দেখো প্রতিমার মুখটা যেন খুব ভালো হয়। ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুটি দেখ তো টেম্পার শিকলিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। খুব ভালো হয়েছে। এবার দেখে বল তো আমার আলপনাটা কেমন হয়েছে? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোর আলপনা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা সরস্বতী এসে এখানেই বসবে বুঝি? হ্যাঁ, কিন্তু গোপাল দাদু তো সেই কখন ঠাকুর আনতে গেছে, কই এখনো তো এলো না। আরে দাদু তো বলে গেছে প্রতিমা, ফল, তারপর ওই পুজোর দশকর্মার সব কিছু একসঙ্গে নিয়ে আসবে, তাই হয়তো দেরি হচ্ছে। কিরে, তোদের ব্যবস্থা কত দূর? এই তো পণ্ডিত মশাই এগোচ্ছে। বাহ, রঙিন কাগজের শিকলি দিয়ে কি সুন্দর মণ্ডপ সাজিয়েছিস তোরা। তারপর এত সুন্দর আলপনা। বাহ 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 বাহ, তোদের যে এত গুণ, এ তো আগে জানতাম না। ব্যাস হয়ে গেল, একসঙ্গে সব বাজার করে নিয়ে এলাম। শুধু দই আর মিষ্টি আসবে কাল সকালে। রাজপণ্ডিত, আপনি কিন্তু দশকর্মার জিনিসগুলো ফর্দ অনুযায়ী একটু মিলিয়ে নেবেন। সে আমি ঠিক মিলিয়ে নেবো। দাদু, ও দাদু, ঠাকুর কোথায় গো? ঠাকুর আসছে আসছে, ওই দেখ। বাহ বাহ, কি সুন্দর ঠাকুর। কোথায় রাখবো? ওই যে গোল করে আলপনা দেয়া হয়েছে, ওইখানে রাখো কাকু। একটু সাবধানে বসাও, আমার আলপনা কিন্তু এখনো কাঁচা আছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, দেখবি তোর আলপনা একেবারে ঘাটবে না। দেখি, বাহ, খুব সুন্দর মানিয়েছে রে। কিরে পুটি, ঠাকুরের মুখটা ভালো হয়েছে তো? খুব ভালো। কিন্তু দাদু, ঠাকুর তো এলো, কিন্তু ঠাকুরের হাঁস। আহা, আসছে আসছে, ওই দেখো ওই দেখো, ওই পোটো মশাইয়ের ছেলের কোলে চেপে আসছে।
সুন্দর হাঁস, ঠিক যেন জ্যান্ত। তা পুজোর কেনাকাটা তো সব হয়ে গেল, এখন তাহলে যে যার বাড়ি চলে যা। কাল খুব ভোর ভোরে এসে মালা টালা দিয়ে সাজিয়ে ফল টল গুলো কেটে ফেলবি, কেমন? ঠিক আছে। ও গোপাল দাদু, তুমি তো দেখছি কোল থেকে হাঁসটাকে আর নামাতেই চাইছো না। ওটাকে ঠাকুরের পাশে রাখো না। বড় মিষ্টি হাঁস রে, তাই এখন এটাকে বাড়িতে নিয়ে যাই। কাল ভোরে যখন আসবো তখন এটাকে আবার কোলে করে নিয়ে আসবো। পুচকে, এই কাক ভরে পুকুরের ঠান্ডা জলে চান করে কিন্তু খুব শীত করবে। তুই তো আবার শীত কাতুরে। আরে দেখ দেখ, মন্ত্রী মশাইয়ের বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে। আরে ঠাকুরটা ঠিক আমাদের পাঠশালার ঠাকুরের মতো দেখতে। হয়তো একই পটো মশাই তৈরি করেছে। চল চল, তাড়াতাড়ি চল, আমাদের এখন অনেক কাজ। একেবারে ভোর ভোর চলে এলাম। তা পুজোর জোগাড় যন্ত্র কত দূর? আর জোগাড় যন্তর, তাকিয়ে দেখো পাঠশালার প্রতিমাই নেই। হ্যাঁ, সে কি? তাহলে তো এক্ষুনি মহারাজকে খবর দিতে হয়। জানো গোপাল দাদু, মন্ত্রী মশাইয়ের বাড়িতেও এবার পুজো হচ্ছে, আর ঠাকুরটা নাকি ঠিক আমাদের ঠাকুরের মতো দেখতে। কি বললি? মন্ত্রী মশাইয়ের বাড়িতে পুজো হচ্ছে, আর সেই ঠাকুর দেখতে ঠিক আমাদের ঠাকুরের মতো? এদিকে আমাদের ঠাকুর কে বা কারা নিয়ে পালিয়ে গেছে। সে কি? তাহলে কি হবে? একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি চল তো দেখি। রাজপণ্ডিত, আপনি মহারাজকে গিয়ে ডেকে নিয়ে আসুন। দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাও? আমি পাঠশালার প্রতিমা চুরি করে এনেছি? আহা, বটা ঘটা থাকতে আপনি আর নিজে হাতে করতে যাবেন কেন বলুন তো? গোপাল, তুমি কি জানো মহারাজ আমাকে এই পুজো করার অনুমতি দিয়েছেন? দাদু, ঠাকুর তো এনে ওই কাঁচা আলপনার উপর বসানো হয়েছিল। এটা যদি আমাদের ঠাকুর হয়, তাহলে কাঠামোর নিচে নিশ্চয়ই আলপনার দাগ লেগে থাকবে। তাহলে তো একবার কাজ করে দেখতে হয়। খবরদার, খবরদার, ঠাকুর কাজ করবি না। তোদের কাজ করতে গেলে তো ঠাকুরকে একটু কাজ করতেই হবে। এই এই তো কাঠামোর তলায় আলপনার সাদা রং লেগে রয়েছে, তার মানে এ ঠাকুর আমাদের। সাদা রঙের প্রমাণ হয় না যে এ ঠাকুর আমার নয়। এ রং তো ওটোর বাড়ি থেকেও লেগে আসতে পারে। ভালো ভালো, খুব ভালো যুক্তি। কিন্তু মন্ত্রী মশাই ঠাকুর কিনে এনেছেন, কিন্তু সঙ্গে হাঁস নেই কেন? বেটার ছেলেরা ঠিক ডুবিয়ে ছেড়েছে দেখছি। তাই তো হাঁস নেই কেন? কি করে থাকবে? হাঁস তো আমার কোলে। এই দেখুন। কিরে কটা কটা, এত কাঁচা কাজ করে এলি যে বাবা? ঠাকুর চুরি করার আনন্দে ঠাকুরের বাহনের কথাটাই ভুলে গেলি? ওটা ঘটা আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের কথাতে আমরা এই কাজ করেছি। পাঠশালার পুজো পণ্য করতে মন্ত্রী মশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। রক্ষীরা, এখনই মন্ত্রী আর ওটা ঘটাকে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আর রাত বাড়লে ওই তিনটেকেই শীতকালের কনকনে ঠান্ডা জলে পুকুরের মধ্যে চুবিয়ে রাখো। হ্যাঁ, এটাই ওদের শাস্তি। মহারাজ, এবারের মতো ছেড়ে দিন মহারাজ। আমার বয়স হয়েছে, সারা রাত কনকনে ঠান্ডা জলে চুবিয়ে রাখলে ঠান্ডায় যে আমি মরে যাবো মহারাজ। তোমার মতো লোকের না মরাই ভালো। চলো গোপাল, চলো পাঠশালায় চলো। বাবা, আজ তোমার জন্যই সবকিছু রক্ষে হলো। আমার জন্য নয় মহারাজ, যা কিছু হলো সব এই হংস বাবাজির জন্য। ভাগ্যিস কাল এটাকে কোলে করে বাড়ি নিয়ে গিয়েছিলাম। না, জীবনটা পুরো এক বোতলের কাসুন্দি হয়ে গেল। সেই সারাদিন খাও দাও ঘুমাও, রাজসভায় যাও, আবার বাড়ি যাও। জীবনটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওগো, এই 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 তুমি চলে এসেছো? হ্যাঁ, এই দেখো কে এসেছে। বাহ, এই তো আমার জীবন ঝাপসা ছিল, এবার ভ্যাপসা হয়ে গেল। কি যাত্রা কথা বলছো? এতদিন পরে আমার মা এলো। প্রণাম করো, প্রণাম করো।
না 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 থাক 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 বাবা থাক। তা মা আপনি হঠাৎ করে চলে এলেন? না না আসলে বাবা আমি তো আসতামই, হঠাৎ ভাবছিলাম মেয়েটাকে নিয়ে গিয়ে কিছুদিন আমার কাছে রাখবো। ওমাগো এই ব্যাপার? হ্যাঁ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান, যতদিন ইচ্ছে নিয়ে গিয়ে রাখুন। হ্যাঁ কিছু বললে? না না কিছু বলিনি তো। তা মা আমি আপনার আর আপনার মেয়ের জন্য কি ওই যাওয়ার ব্যবস্থা করব মা? না মা তো যাবে না। ও যাবে না? তাহলে তুমি যাবে? না আমিও যাব না। এই মরেছে, তুমিও যাবে না? মা প্রথমে ভেবেছিল এই আমাকে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করবে। হ্যাঁ 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 একবার যখন ভেবেছেন মা, আপনার কিন্তু পুজোটা করা উচিত। পুজো করলে গৃহস্থের কল্যাণ হয়। কিন্তু কালকে মা স্বপ্ন দেখেছেন আমাদের বাড়িতে, মানে তোমার বাড়িতে না ধুমধাম করে পুজো হচ্ছে, আর তোমাদের রাজসভার রাজপুরোহিত পুজো করছেন। এই রে, আমার বাড়িতে পুজো, তার মানেই তো খরচা। না মানে আমার বাড়িতে কিভাবে পুজো হবে? না মানে পুজোতে তো কত খরচ, এখন মাসের শেষ। মা যখন বলেছে তখন পুজো তো হবেই। হ্যাঁ অনেকদিন বাড়িতে কোনো পুজো হয়নি, তাই আমাদের বাড়িতে না পুজো করতেই হবে। হ্যাঁ মানে মানে কেটে পড়ি এখান থেকে। আচ্ছা হবে হবে হবে, পুজো হবে। হ্যাঁ আমি স্নানে গেলাম। বুঝলি, আমার মনে হয় বাবা জীবন পুজোটা করবে না। ও যা কিপটে, তাই আমার কাছে একটা ভালো উপায় আছে। সেটা একবার করলে বাবা জীবন আর না করতে পারবে না। কি উপায় মা? শোন, আমি আর তুই দুজনে মিলে সারা পাড়া গাঁ নিমন্ত্রণ করে আসবো। তাহলে তাহলে বাবা জীবন মুখ রাখতে আর না করতে পারবে না। আমি যদি তোমার মতো এত বুদ্ধি রাখতাম, তাহলে তোমার জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে দুজনে বেরোবো নিমন্ত্রণ করতে। আচ্ছা মা আচ্ছা। এই তাহলে সবাই কিন্তু মনে করে আসবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই যাব। গোপাল দাদার বাড়িতে পুজো বলে কথা, আর আমরা যাব না তা কি করে হয়? চল এবার মহারাজকেও নিমন্ত্রণ করে আসি, তাহলে ব্যাপারটা জমবে। হ্যাঁ মা চলো চলো চলো। তাহলে মহারাজ আপনি রানীমা আসবেন তো? হ্যাঁ হ্যাঁ গোপাল বউ, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। একদিন বাড়িতে পুজো হয়নি, আর তার উপর আমার মা স্বপ্ন দেখলো আমাদের বাড়িতে পুজো হবে, সেই জন্য আমরা পুজোর আয়োজন করছি আর কি। হ্যাঁ গোপাল বউ, ভালো করেছো ভালো করেছো। মাঝে মাঝে বাড়িতে পুজো পাঠ হলে গৃহস্থের মঙ্গল হয়। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ এসো এসো। এই নিমন্ত্রণ করে এলাম, এবার আর না করতে পারবে না বাবা জীবনে। ও মা, জানো সত্যি বুদ্ধিটা তোমার বেশ দিয়েছো। না হলে ওই কিপটে বুড়ো কিছু একটা করে পুজোটাকে আটকে দিত। কি দিদা, কোথায় গিয়েছিলে? এই একটু সত্যনারায়ণ পুজো করব, তাই সকলকে নিমন্ত্রণ করতে গেছিলাম রে। দিদা, পূজা মানে তো প্রসাদ, তা প্রসাদ হবে তো? হবে হবে সব হবে। এই তোরা আমাকে একটু পুজোর দিন সকালে দুব্বা ঘাস, ফুল, কলা পাতা এনে দিস। আরে পারবি তো? পারবো পারবো সব পারবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না দিদা, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে বাবা, তাহলে তোদের ভরসায় থাকলাম।
দাঁড়া দাঁড়া জামাইকে খবরটা দি। তোমার জামাই তো এই সন্ধেবেলা ঘুমোচ্ছে। আরে ডাক না, ডেকে তোল। এই কই গো, শুনছো? এই ওঠো গো, সেই বিকেল থেকে ঘুমোচ্ছ। এই কই গো, ওঠো না। কি গো, হ্যাঁ? উমা, তোমার জামাই তো ঘুম থেকে উঠছে না। কি করা যায় বলো তো? ওসব ঘুম নয় নাটক। সাথে আমরা জ্বালাতে না পারি সেই জন্য ঘুমানোর অভিনয় করছে। হ্যাঁ, তাহলে কি করা যায় বলো তো মা? এবার আসল অস্ত্রটা ছাড়তে হবে। ঠিক আছে ঠিক আছে, জামাই বাবা জীবন্ত উঠবে না, তাহলে তুই আর আমি মিলে সবাইকে পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণটা সেরে আসি। একি কাকে নিমন্ত্রণ করবেন? এই তো পথে এসো বাবা। ওমা, কাউকে নিমন্ত্রণ করেননি তো? আমরা সবাইকে নেমন্তন্ন করে এসেছি, সাথে মহারাজকেও। ওর অনেক কাজ কমিয়ে দিলাম বলো। আর বাচ্চাদেরকেও বললাম পুজোর দিন সকালে ফুল দূর্বা আর ওই কলা পাতা নিয়ে আসতে। কি ঠিক করেছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে তুমি শুধু রাজপুরোহিতকে বলে এসো পুজোটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। পণ্ডিত মশাই বাড়ি আছেন নাকি? আরে গোপাল যে, কি হয়েছে? আসলে আমার বাড়িতে একটা ওই সত্যনারায়ণ পুজো করব ভেবেছি, তাই আপনি যদি পুজোটা করে দিতেন খুব ভালো হতো পণ্ডিত মশাই। কি বলছো গোপাল? আমি হলাম রাজপণ্ডিত, আমার কাজ রাজবাড়িতে পুজো করা। তোমার মতন সাধারণ মানুষের বাড়িতে আমি পুজো করব না, আর যদিও বা করি তাহলে মূল্যটা ভালো দিতে হবে। ঠিক আছে, আপনার যতটুকু দক্ষিণা দরকার আমাকে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার কিন্তু 50 মোহর লাগবে, পারবে? বলো, দিতে পারবে? ওরে বাবা, 50 মোহর? আর সঙ্গে দুধ, ফল, মিষ্টি এইসব পারলে বলো, আমি পুজো করে দেবো। আর না পারলে নিজের পথ দেখো। আমার শাশুড়ি মা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের বাড়িতে পুজো করছেন, বলছি কিছু কম করলে হয় না? দক্ষিণাটা একটু বেশি মনে হচ্ছে, বুঝলেন? দেখো গোপাল, আমার যেটা বলার আমি তোমাকে বলে দিয়েছি। যদি পারো তো ভালো, আর না পারলে রাস্তাটা ওই দিকে সোজা গিয়ে ডান দিকে তোমার বাড়ি। ঠিক আছে, যাই, গিয়ে গিন্নিকে সব কথা বলি, তারপর দেখি গিন্নি আবার কি বলে। বলছি, ও শাশুড়ি মা, পণ্ডিত মশাই তো অনেক মোহর দক্ষিণা দেবেন বলছেন। তা কত মোহর বাবা জীবন? 50 মোহর। তাতে কি হয়েছে? তুমিও তো রাজবাড়িতে চাকরি করো, তোমারও তো বেশ ভালোই রোজগার। আচ্ছা, তাও বা মেনে নিলাম, কিন্তু তার সাথে ফলমূল, পাঁচশের দুধ, মিষ্টি, ঘি, দই, এত কিছু আমি জোগাড় করব কি করে বলুন তো? দেখো বাবা, আমি অত শত বুঝি না। আমি নিজের স্বপ্ন দেখেছি তোমার বাড়িতে রাজপণ্ডিত পুজো করছে। দেখো, মা যখন স্বপ্ন দেখেছেন তখন আমাদের বাড়িতে পুজো হবে, আর সেটা আগামী পূর্ণিমাতেই হবে। হ্যাঁ না, এই বুড়ি দেখছি আমার টাকা ধ্বংস করেই ছাড়বে। মা মেয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। আর গিন্নিকেও বলিহারি, কোথায় স্বামীর টাকা বাঁচানোর কথা বলবে, তা না করে কি করে আমার টাকা ধ্বংস করবে সেই চিন্তা করছে। না না না, আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। না, গিন্নি আজকে রাতে বেশ ভালোই রেঁধেছে। অগিন্নি, হাত ধুলাম, হাত মোছার গামছাটা দাও না। এই আসছি, এই গামছা নিয়ে আসছি। এটা এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তাড়াতাড়ি দাও। ওই তো একটা কাপড়, ওটা দিয়ে কাজ চালিয়ে নি।
এই নাও তোমার গামছা। কাজ হয়ে গেছে। এ কি বলি, গামছা ছাড়া হাত মুছলে কি করে? হ্যাঁ, বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে? না, কিভাবে পুরোহিতকে দিয়ে পুজো করানো যায় ভেবে কুল কিনারা পাচ্ছি না। হায় 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 ভগবান, কি সর্বনাশ হলো! হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! কি হয়েছে মা? কি হয়েছে? দেখ 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 কি হয়েছে, দেখ দেখ, এই শাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরশু পূর্ণিমাতে তোদের বাড়ির পুজোতে পরবো বলে, কিন্তু তার মধ্যে এমন দাগ এলো কোথা থেকে? আমি বুঝতে পেরেছি মা, এই কাজ কে করেছে। হ্যাঁ, কে 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 করেছে বল, কে? এই কাজ তোমার জামাই করেছে মা, তোমার জামাই করেছে। তোমার জামাই খাওয়ার পরে এই শাড়ি দিয়ে হাত মুছেছে। হ্যাঁ, আমার শাড়ি দিয়ে হাত মোছা? দেখাচ্ছি মজা। এই যে বাবা জীবন আমার, এটা কি? হ্যাঁ, এটা কি? এই মরেছে, এই কাপড়েই তো আমি হাত মুছেছিলাম। এইটা তো কাপড়, সে তো সবাই জানে মা। এটা যে কাপড় সেটা তো সবাই জানে, কিন্তু এই কাপড়ে খাবার পরে তুমি হাত মুছেছিলে? এটাতে উনি মুছেছেন হাত, ওই জন্য আমি যখন গামছা দিতে গেলাম তখন আমাকে বলে নাকি বুদ্ধি থাকলে উপায় হয়। এই তুমি চুপ করো তো, এটা আমাদের ছেলে মায়ের ব্যাপার। মা, আপনি একটু আগে আমাকে কি বললেন? কি বললাম? কি বললাম? বললেন না আমি আপনার বাবা জীবন, তার মানে আপনার ছেলের মতো। তাই ওই ছেলে হয়ে মায়ের আঁচলে একটু হাত মুছতে পারবো না, বলুন মা? আচ্ছা, চালাকি, তাও আবার আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমিও কম না। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যেমন আমার ছেলের মতন তেমনি আমিও তো তোমার মায়ের মতন। তাহলে তাহলে যাও, এই কাপড়টা কেচে আনো পুকুর থেকে। পুকুর? এই তো পেয়েছি, পেয়েছি, পণ্ডিতকে জব্দ করার উপায় পেয়েছি। মা, বলছিলাম কি, আমি যদি কাপড় কাচতে পুকুরে যাই তাহলে বাইরের লোকে না আপনাকে খারাপ ভাববে, ভাববে জামাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি। তার থেকে আমাদের মা ছেলের সম্পর্কটা বাড়িতেই থাক না মা। এই হ্যাঁ গো, বলি পুজোটার কথা মনে আছে তো? হ্যাঁ, কাল কিন্তু পূর্ণিমা, কালকেই পুজো। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, ওই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। এ কি, গোপাল স্নান করছে তো? এই যে, এই গোপাল, এই ওঠো, আমি এখন স্নান করব। কেন পণ্ডিত মশাই, আমার ওঠাতে নামাতে কি যায় আসে? এই পুকুরে অনেক জায়গা, আপনার কোনো অসুবিধে হবে না, চলে আসেন, একসাথে স্নান করব। কি বললে গোপাল, কি বললে? আমি তোমার সাথে স্নান করব? নাপিত নন্দন আর ব্রাহ্মণ পণ্ডিত একসাথে? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কেন, কি অসুবিধে? আমি হলাম রাজ পণ্ডিত, আমি তোমার মতন সাধারণ চুনোপুটির সাথে স্নান করি না। ও, তাহলে তো আপনারা স্নান করা হবে না। কেন 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 স্নান করা হবে না কেন? কারণ এই জলে তো আমি স্নান করছি। এই যে আমার গা ধোয়া জল এই পুকুরে মিশে গেল, তা আমার ব্যবহার করা পুকুরে আপনি কিভাবে স্নান করবেন? তাই আজকে আর আপনার স্নান করা হলো না। মানে আপনি আমার সাথে যখন স্নান করতে পারবেন না, তাই আমার ব্যবহার করা স্নান জলেও তো স্নান করতে পারবেন না, তাই কি না? আমি পুকুরে গঙ্গার জল ছিটিয়ে দেবো, তুমি উঠে এসো দেখি, উঠে এসো। আচ্ছা ঠিক আছে। এবার আমায় বুদ্ধি
বুদ্ধিটা খাটাতেই হবে দেখছি, তারপর আমিও দেখব আপনি কি করেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওই তো আমার গামছা। এ কি পণ্ডিত মশাই, আপনি আমার গামছা দিয়ে গা হাত পা মুছছেন? এ কি গোপাল, এটা কি তোমার গামছা? তা নয় তো কি? হ্যাঁ কি? আপনি 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 ভালো করে দেখুন, আপনার গামছা আপনার পায়ের পাশে পড়ে আছে, আর আপনি আমার গামছা দিয়ে গা মুছে চলেছেন। সর্বনাশ, সর্বনাশ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবারে বাবা। তাহলে আর কি, এবার আপনিও যা আমিও তাই হয়ে গেলাম, বুঝলেন তো? যাই গিয়ে মহারাজকে কথাটা বলি। আপনার মনে হয় আজকে রাজপণ্ডিতের কাজটার থাকলো না, আর মহারাজের বাড়িতে পুজো করার চাকরিটাও চলে গেল পণ্ডিত মশাই। গোপাল, শোনো গো, ও গোপাল, ও গোপাল। কি হয়েছে কি বলুন? গোপাল, বলছিলাম কি, তোমার বাড়িতে ওই পূর্ণিমাতে একটা সত্যনারায়ণ পূজা করার কথা বলছিলে না? হ্যাঁ, ওই কালকে সন্ধ্যাবেলায় তো আপনাকে বলতে গিয়েছিলাম। ওটা আমি কোনো টাকা ছাড়াই করে দেবো, লক্ষ্মীটি। তুমি মহারাজকে কিন্তু এসব বলো না। এই তো পথে এসেছে, বাচ্চা ধন পথে এসেছে। একই পণ্ডিত মশাই, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? না 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 না, আমি এত ছোটখাটো লোভে গলে যাই না পণ্ডিত মশাই। কি মুশকিল। আচ্ছা গোপাল ভাই, তোমার পুজোর সব খরচা আমার, যাবতীয় খরচার জিনিসপত্র যা লাগবে সব আমি দেবো, তুমি আমার চাকরিটা খেও না। না সে না হয় নাই খেলাম, কিন্তু অনেকে তো আমার বাড়িতে খেতে আসবে পুজোর দিন। মানে মানে আমার বাড়ির পুজোতে কিন্তু অনেক লোক হবে, রাজ্যের সবাই আসবে। ওরে বাবা, চাকরি থাকলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুধু মহারাজকে কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আমি মুখে এই কুলুপ আটলাম। কাল সকালে তাহলে পুজোর সব কিছু আপনার বাড়ি থেকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি সকাল সকাল বড় বড় থলে নিয়ে আপনার বাড়িতে চলে যাব, আপনি সব একদম গুছিয়ে রাখবেন কিন্তু। কি তো দেখছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন ব্যাপার করে ছেড়ে দিল। ঠিক আছে গোপাল, কোনো চিন্তা করো না, সব গোছানো থাকবে। চল পুটি, দিদা যেরকম যেরকম বলেছিল সব জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এবার চল সোজা দিদার বাড়িতে যাই। সন্ধেবেলা আবার পুজো, নিশ্চয়ই এতক্ষণে গোছগাছ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, চল যাওয়া যাক। দাদু, দিদা, আমরা চলে এসেছি। ওই দেখো, এই ন্যাপলা গুলটে পুটিরা পুজোর জন্য ফুল, দুব্ব, কলা পাতা সব নিয়ে এলো। কিন্তু তোমার এখনো বাজারে যাওয়ার সময় হলো না। দাও দাও দাও, দুটো থলে দাও দেখি। আর তোমার তো হাতের সঙ্গী তোমার মা আছেই, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে? দাও দাও, দুটো থলে দাও। এই নাও বাবা। ওই পণ্ডিত মশাই, সব জোগাড় করা আছে তো? হ্যাঁ গোপাল, আমি তোমার কথা মতন সব কিছু সাজিয়ে রেখেছি। বাহ, বেশ বেশ বেশ। আপনি তাহলে সন্ধেবেলা টুকুস করে চলে আসবেন পুজো করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ, বেশ জমকালো আয়োজন তো গোপাল। এখন তো সবে পুজো হলো, এরপরে পাত পেতে খাওয়া আছে মন্ত্রী মশাই। বাহ বাহ বাহ, বেশ রাজকীয় ব্যাপার স্যাপার। সবই গামছার জন্য। আমি তো ভাবতেই পারিনি আমার জামাই বাবা জীবন এই পুজোটা করবে। না না, থাক না থাক না সেসব কথা মা, আপনি বরং সবাইকে খেতে বসার ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা জীবন, করছি করছি। এই বাচ্চারা, তোরা আগে এসে বসতো। এই কই গো, এই পুজো হয়ে গেছে, এবার ঠাকুর মশাইকে দক্ষিণাটা দাও। না গোপাল বউ, আমার দক্ষিণা লাগবে না। কেন দক্ষিণা লাগবে না? গোপাল আমাদের রাজসভা সহকর্মী, আমি কি আর ওর কাছ থেকে দক্ষিণা নেবো? আপনি যা ভালো বোঝেন। যাই, এবার ওদিকে খাওয়ান দাওয়ানের কি ব্যবস্থা হলো দেখি। ও
ও গোপাল, মহারাজকে কিছু বলনি তো? পণ্ডিত মশাই, এই গোপাল কখনো কথার খেলাপ করে না। আর একটা কথা আপনাকে বলি, আমি মানছি আমি কিপ্টে, কিন্তু এই পুজোর খরচ বহন করার সামর্থ্য আমার ছিল। তাহলে সব আমার ঘাড়ে এভাবে? কারণ আপনার মনের মধ্যে একটা অহংকার এসে গিয়েছিল, আর তার সাথে লোভ। পুজো করলেই 50 মোহর। আচ্ছা, আজকে যদি আপনি একজন গরিব চাষির বাড়ি পুজো করতেন, সে কি করে আপনাকে এত মোহর দিত? পৌরোহিত্য মানে পরের হিতের জন্য কাজ করা। আপনি শুধু নিজের হিতের কথা ভাববেন, তা তো হয় না পণ্ডিত মশাই। আর এই নিন আপনার দক্ষিণ। সংসার চালানোর জন্য যতটা এই মাসে দরকার সেটা রেখে বাকিটা আপনাকে দিলাম। অত গুণে দেখিনি কিন্তু। সত্যি গোপাল, তুমি আজ আমার চোখ খুলে দিলে। আমি আর মনের মধ্যে লোভ অহংকার কিছুই রাখবো না। আমি কিছুই করিনি পণ্ডিত মশাই, সব কিছুর মূলে গামছা। সবাইকে যে আজ আমার বাড়ি ডাকলাম তার কারণ আছে। আমরা সবাই কিছুটা আন্দাজ করতে পারি যে কেন আপনি এই রাতে আমাদের সবাইকে ডেকেছেন। আমার পক্ষে আর গোপালকে হজম করা যাচ্ছে না। সেটা আমরাও পারছি না, কিন্তু আমাদের কিছু করার নেই। সত্যি কি কিছু করার নেই? আমরা বহুদিন ধরে বহুভাবে চেষ্টা করেছি যে গোপালকে কিভাবে হেনস্থা করা যায়, কিন্তু আমরা কিছুতেই সফল হতে পারিনি। শুধু একবার গোপালকে মহারাজের কাছে ছোট করতে পারলেই আমি শান্তি পাই। সেটা তো আমরাও পাই, কিন্তু হচ্ছে কই? এমন এক একটা সমস্যার সমাধান করে দেয় যে আমরা কিছু করতেই পারি না। এবার কিছু একটা ওই শক্তপোক্ত সমস্যা খাড়া করুন। আরে সেটাই তো খুঁজে চলেছি, কিন্তু আলোর দেখা তো পাচ্ছি না। এই অন্ধকারের মধ্যে আপনি আলোর দেখা পাবেন না মন্ত্রী মশাই। আমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। সুযোগ আসবে তখনই আমাদের চেপে ধরতে হবে। এইভাবে অন্ধকারে তীর চালিয়ে লাভ নেই। যতদিন না আমি গোপালকে অপদস্থ করতে পারছি ততদিন আমার শান্তি নেই। আপনার সময় আসবে। জানি না কবে আসবে, জানি না। অনেক রাত হলো মন্ত্রী মশাই, এবার আমাদের আজ্ঞা দিন। ঠিক আছে, কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আজ একটা খুব ভালো খবর তোমাদের দেব। খাম্বাজ রাজা আমাদের কৃষ্ণনগরে আসছেন। উনি একজনের সাথে দেখা করতে আসছেন এবং তার সাথে রাজসভার কাজ নিয়ে আলোচনা করবেন। রাজসভার কাজ সম্পর্কে মন্ত্রী মশাইয়ের অগাধ জ্ঞান। দেখেছো মন্ত্রী, দেখেছো গোপাল তোমার কিরকম প্রশংসা করলো? দেখলাম, খুব ভালো লাগলো। যদিও এর মধ্যে কূটনীতি আছে, কিন্তু কূটনীতিটা যে ঠিক কোন খাতে সেটাই বুঝতে পারছি না। আমার বন্ধু রাজসভার বিষয় নিয়ে কিছু তর্ক বিতর্ক করবেন। ওর অনেক প্রশ্ন আছে, তার জবাবও দিতে হবে আমাদের। ও, তার মানে ওই তর্ক আর বিতর্ক জমে যাবে মহারাজ। খাম্বাজরাজ প্রশ্ন করবেন আর আমাদের মন্ত্রী মশাই সেই প্রশ্নের উত্তর দেবেন। ওহ, সে কি ভয়ঙ্কর ব্যাপার হবে মহারাজ। এ কি গেরো, এই খাম্বাজ রাজা আবার কোথা থেকে এলো? উফ, কোথায় ভাবলাম গোপাল জব্দ হবে, তা না, উটকো আপদ এলো। না, এই ব্যাপারটা নিয়ে আমাকে সবার সাথে আলোচনা করতে হবে। মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আমাদের কত কি শেখার আছে। মন্ত্রী মশাই, আপনি আমাদের গর্ব। খাম্বাজ রাজার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে আমাদের মহারাজের মাথা একেবারে উঁচু করবেন আপনি। সেদিন আমাদের একটা বিরাট ভোজ হবে, আর মন্ত্রী যদি তর্কে খাম্বাজ রাজাকে হারাতে পারে তবে 1000 স্বর্ণ মুদ্রা মন্ত্রী পাবে। ভোজ খাবো খাবো বিরাট ভোজ। কি কি পদ থাকবে ভোজে নিচ্ছি তারই খোঁজ। মাছ থাকবে, মাংস থাকবে, থাকবে হাঁসের ডিম। খেয়ে দে বলবে সবাই অত কিম। বুঝলে মন্ত্রী, এই যে কৃষ্ণনগরে যাব অনেক দিন পরে, দুই বন্ধু একসাথে হব, এর একটা আলাদা দিক আছে। বলতে পারো সেটা কি? আগে সেটা তো অবশ্যই বলতে পারি। আপনি ওখানে রসরাজ গোপালকে দেখতে যাচ্ছেন। আর একটা লড়াই দেখতে যাব, মন্ত্রী আর গোপালের বুদ্ধির লড়াই। কৃষ্ণনগরের মন্ত্রীর মাথায় তো কুবুদ্ধি ছাড়া আর কিছুই নেই। বরং এইটা বলুন, কুবুদ্ধির সাথে সুবুদ্ধির লড়াই। এইটা ঠিক বলেছো। আমি কৃষ্ণচন্দ্রকে বলেছি আমি ওর মন্ত্রীর সাথে দেখা করবার জন্যই যাচ্ছি। তাহলে তো মন্ত্রী খুবই খুশি হবেন। তার কারণ আপনি গোপালকে দেখতে যাচ্ছেন না, যাচ্ছেন মন্ত্রীকে দেখতে। এটা তো আপনার একটা দারুণ চাল। আসলে কৃষ্ণচন্দ্রের ওই মন্ত্রীটাকে আমার
একেবারেই পছন্দ নয়। ওর সাথে একটু মশকরা করবো আর কি। মস্করাটা গোপালের সাথে লাগিয়ে দিন, গোপাল বনাম মন্ত্রী। বাহ 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 বাহ, এটা তো বেশ বলেছো। ঠিক আছে, আমি তাহলে এক কাজে দুই কাজ করব। এ তো খুব বড় একটা খবর মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি ভাবতে পারছেন খাম্বাজ রাজ আপনাকে দেখতে আসছে সেই সুদূর খাম্বাজ রাজ্য থেকে। আমি দেখতে পাচ্ছি মন্ত্রী মশাই, আপনার সুসময় আসছে। আরে ওসব ছাড়ো, এটা কিন্তু খুব খুশি হওয়ার কথা নয়। বুদ্ধি আমার মাথাতেও আছে। বিষয়টা একটু বুঝিয়ে বলুন মন্ত্রী মশাই, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা কেউ লক্ষ্য করোনি গোপালের কিরকম গদগদ ভাব? গোপালের এত খুশি হওয়ার কারণ কি? তাহলে কি কোনো বিপদ আছে বলে মনে হয়? খাম্বাজ রাজ আমার সাথে আলোচনা করতে আসছে, এটা আমার কাছে কেমন একটা আশ্চর্য বিষয় লাগছে। তাহলে কি করবেন ভাবছেন? এমন কিছু একটা ভাবতে হবে যাতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মন্ত্রী মশাই, আপনি খাম্বাজ রাজের সাথে মুখোমুখি হতে চাইছেন না কি, তাই তো? হ্যাঁ, কিন্তু কিভাবে? এই আসছে পূর্ণিমার দিন আপনি অসুস্থ হয়ে যাবেন। ব্যাস, আমি একদম নিশ্চিন্ত। আজ কিন্তু খুব খুশির দিন বিজ্ঞানী, কেন বুঝতে পারছো তো? আমার তো খুব একটা খুশির কিছু লাগলো না, বরং একটু অন্যরকম লাগলো। তুমি থাকতে খাম্বাজ রাজ পড়লো কিনা মন্ত্রী মশাইকে নিয়ে। গোপাল হলো আমাদের একটি রত্ন বিশেষ, তাকে বাদ দিয়ে মন্ত্রী মশাই, লজ্জার নেই শেষ। হ্যাঁ, এটা কেমন যেন একটা খটকা লাগলো। পণ্ডিত, এতেই দেখবে খেলা। আমি একটা কথা আগে থেকে বলে দিতে পারি। কি কথা? মিলিয়ে নেবে তোমরা। পূর্ণিমার দিন খাম্বাজ রাজার সাথে মন্ত্রী মশাই তর্কে বসবেন না। এটা কিভাবে বললে গোপাল? আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, সেদিন মন্ত্রী মশাই আসবেন না। ঠিক আছে, দেখি তোমার অভিজ্ঞতার কতটা দাম। মিলিয়ে নিও বিজ্ঞানী, সেদিন মন্ত্রী মশাই আসছেন না। আমার কথাটা মনের মধ্যে একেবারে তালা বন্ধ করে রেখো। তাহলে কি খাবো না আমরা ভোজ? মাংস, মাছ, ডিমের তাহলে নেব না আর কোনো খোঁজ? কে বলেছে ভোজ হবে না? ভোজ আমরা খাবো, ওটা নিয়ে একদম ভেবো না সভাকবি। চলো এবার যাওয়া যাক। আজ একটু বাজার হয়ে যাব, বুঝলে? গিন্নি ইলিশ মাছ খেতে চেয়েছে। আজ এত আনন্দের দিন, যাই গিন্নির জন্য একটা বড় ইলিশ নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, চলো যাওয়া যাক। তুমি বাজার থেকে ইলিশ কিনে বাড়ি যাও। হ্যাঁ। কি হলো? আমার দুটো চোখ কাঁপছে কেন? একবার ডান চোখ কাঁপছে আর একবার বাঁ চোখ কাঁপছে। কোন চোখ কাঁপলে কি হয় ভুলে গেছি। একবার ডান চোখ, একবার বাঁ চোখ, একবার ডান চোখ, একবার বাঁ চোখ। ইলিশ এলো ঘরে আমার হাত ধরে, ইলিশ এলো ঘরে আমার হাত ধরে। গিন্নি, এই দেখো ইলিশ, করো সর্ষে ইলিশ। আজ বড় খুশির দিন গিন্নি, তাই তোমার জন্য ইলিশ নিয়ে এলাম। খুশির দিন? ও তাই আমার চোখটা খালি নাচছে। একবার ডান চোখ, একবার বাঁ চোখ। দেখো 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 দেখো, দেখেছো? ও তোমার হাতির মতো চোখ কখন বুঝছে কখন খুলছে কেউ দেখতে পাবে না গো। বরং এই নাও, ইলিশ মাছটা নাও, অনেক দিন ধরে খাবে খাবে করছিলে, তাই নিয়ে এলাম। আমার চোখ হাতির মতো? তুমি কথা বলতে পারলে? কোথায় ভাবলাম আমি তোমাকে খুশি মনে ইলিশ রেঁধে খাওয়াবো, তা না, আমার সব ইচ্ছেতে জল ঢেলে দিলে। ঠিক আছে গিন্নি, তোমার যখন ইচ্ছেতে আমি জল ঢেলে দিয়েছি, তখন আজ আমি তোমাকে ইলিশ রেঁধে খাওয়াবো। মানে তুমি রাঁধবে? তুমি? হ্যাঁ রাঁধবো। তুমি আমাকে মাছ কুটে দেবে, আর তোমাকে কিচ্ছুটি করতে হবে না। আজ এর কি হলো? এরকম খুশি তো আমি ওকে কখনো দেখিনি। এই দেখো, এইরকম বোবার মতো দাঁড়িয়ে রইলে কেন? মাছের আঁশ ছাড়িয়ে কাটতে শুরু করো, আমি মুখ হাত ধুয়ে রান্নাতে হাত লাগাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বলি তুমি ভালো করে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ সেই ভালো।
সভাকবি, আমার সম্মানীয় অতিথি আজ আমার রাজসভাতে এসে উপস্থিত। তা তুমি প্রস্তুত তো? প্রস্তুত মহারাজ। তবে বন্দনা শুরু করে দাও। কিন্তু মহারাজ, মন্ত্রী মশাই তো এখনো আসেননি। হ্যাঁ তাই তো, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী এখনো আসেনি কেন? সে কি, আমি তো আপনার মন্ত্রীর সাথে আলোচনা করব বলেই এলাম। তাহলে তো আমার আশাটা বিফলে গেল। না না না, সে কি প্রহরী, এক্ষুনি মন্ত্রীর বাড়ি যাও, গিয়ে দেখো মন্ত্রী আসেনি কেন। গিয়ে কোনো লাভ নেই মহারাজ। লাভ নেই মানে? কি হয়েছে? ভয়ঙ্কর অসুস্থ মন্ত্রী মশাই। সে কি, ভয়ঙ্কর অসুস্থ? সে কি, কি হয়েছে? কাল পর্যন্ত তো ঠিকই ছিল, তা আজ কি এমন হলো? মন্ত্রী মশাইয়ের মস্তিষ্কে চুলকানি হয়েছে। মস্তিষ্কে চুলকানি? এ আবার কি রোগ রাজবৈদ্য? ওই মস্তিষ্কে চুলকানি, তা কি ধরনের রোগ? খুব চিন্তা করলে এই রকম মস্তিষ্কে চুলকানি হয়, মানে ওই গভীর চিন্তার ফল। ও বাবা, মন্ত্রী মশাই আবার চিন্তা করেন, তাও আবার গভীর চিন্তা। মহারাজ, আমিও না কয়েকদিন ধরে একটা ভয়ঙ্কর রোগে ভুগছি। গোপাল, তুমি আবার কি রোগে ভুগছো? কই কোনোদিন বলনি তো। আজ মন্ত্রী মশাইয়ের রোগটা শুনে আমার রোগের কথা মনে পড়লো। আমার রোগটা হলো ওই চোখের চুলকানি। কিরকম? ওই বই পড়া থেকে চোখের চুলকানিটা হয়। অতিরিক্ত বই পড়লেই শুধু এই রোগটা হয় মহারাজ। গোপাল, তোমাকে তো আমি কখনো বই পড়তে দেখিনি। আপনি একদম ঠিক কথা বলেছেন, আমাকে কখনো বই পড়তে দেখেননি। ঠিক তেমন ভাবে মন্ত্রী মশাইকে কি কখনো গভীরে চিন্তা করতে দেখেছেন মহারাজ? এই জন্যই গোপাল আমার এত প্রিয়। আমি তো গোপালকে দেখবার জন্যই কৃষ্ণনগরে এসেছি। হ্যাঁ, তাহলে কি হবে কৃষ্ণচন্দ্র? আমার তো আশা পূরণ হলো না। না না, সে কি কাণ্ড! হবে না মানে হওয়াতেই হবে। কাল হবে, কাল না হলে পরশু হবে। আরে আরে, আমি তো নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যই এখানে এসেছিলাম। আমি আরো কয়েকটা দিনের জন্য আপনাকে রেখে দেব খাম্বাজ রাজ। সেটা তো অতি উত্তম মহারাজ, এই সুযোগে আমরাও খাম্বাজ রাজের সেবা করতে পারবো। তাহলে আজকের মতো সভার কাজ শেষ হলো, কাল আবার যথা সময় শুরু হবে। তবে মন্ত্রী যে কাজ করলো সেটা কিন্তু আমি খুব ভালোভাবে নিলাম না। কি গো, খাম্বাজ রাজের কাছে তুমি যাবে না? না। সে কি, কেন? ওরে বাবারে 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 বাবা, আমার কোথাও দেখছি একটু শান্তি নেই। ও, তার মানে আমি তোমার শান্তি নষ্ট করছি? ঠিক আছে, আমাকে ছাড়া তুমি শান্তিতে থাকবে তো? বেশ তো, থাকো থাকো, তুমি থাকো। গিন্নিমা কোথাও গেলেন বুঝি? হ্যাঁ, আমাকে শান্তি দেওয়ার জন্য আমার গিন্নি এখন তার বাপের বাড়িতে গেলেন। এবার বলো, তোমরা এখানে কি করতে এলে? আজকের কথাগুলো জানাতে এলাম মন্ত্রী মশাই। জেনে আর কি করব, জানি তো কি হতে পারে, জানি। মহারাজ আপনার অসুস্থতার কথাটা বিশ্বাস করে দিই। গোপাল বলল, মন্ত্রী মশাইয়ের যদি মস্তিষ্কে চুলকানি হয় তাহলে আমারও চোখের চুলকানি হয়েছে। ও, তোমরা আমাকে জানাতে এসেছো না জ্বালাতে এসেছো? তোমরা কি চাও? আরে আরে মন্ত্রী মশাই, যেটা করতে গেলাম সেটা তো উল্টো হয়ে গেল। কি হবে এখন? কাল আপনাকে অতি অবশ্যই রাজসভাতে যেতে হবে কিন্তু। মহারাজের আদেশ। শুনুন মন্ত্রী মশাই, আপনি কিন্তু শক্ত হয়ে থাকবেন। রোগের কথা বললেই আপনি বলবেন মস্তিষ্কে চুলকানি, তারপর আমি বুঝে নেব। ঠিক আছে। খাম্বাজ রাজ আপনার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছেন। ঠিক আছে ঠিক আছে, সব শুনলাম। কাল আমি যাব, দেখব কি চাইছেন আমাদের খাম্বাজ রাজ। কি বিজ্ঞানী, কি বলেছিলাম মন্ত্রী মশাই আজ আসবেন না? কেমন মিলে গেল তো? সত্যি, তুমি কি করে বললে বলো তো? গোপালের অভিজ্ঞতা, মন্ত্রী মশাইয়ের খুললো খাতা। সবাই বলছে মন্ত্রী মশাই জাতা, রাগে মহারাজের জ্বলছে মাথা। কাল কি হবে গোপাল?
কি বলছে তোমার অভিজ্ঞতা? আমার আরেকটা অভিজ্ঞতার কথা তোমাদের সাথে আলোচনা করছি, ওটাও কাল মিলিয়ে নেবে, কেমন? কাল আবার কি হবে আগাম বলে দাও। কাল মহারাজ প্রথমে মন্ত্রীমশাইকে ধমকাবেন, তারপর যেটা হবে সেটা হলো গোপাল বনাম মন্ত্রীমশাই। ঠিক বুঝলাম না। এর বেশি আর বললে কাল মজাটা তো পাবে না সভাকবি। তবে এবারের খেলাটা জব্বর খেলেছে আমাদের খাম্বাজ রাজ। আজও একটা ডিম ভরা ইলিশ নিয়ে বাড়ি যাব। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমি আমার ঘরে যাই। চলো সভাকবি, চলো পণ্ডিত, চলো। আজও খাবো ইলিশ ভাপা সাথে ডিম ভাজা, মনের মধ্যে নৃত্য চলছে, লাগছে ভীষণ মজা। এই তুমি আবার আমার দোকানে এসেছো গোপাল? এই বিনা পয়সায় মাছ দিতে পারবো না কিন্তু, হ্যাঁ, এই আগে থেকেই বলে দিলাম তোমায়। ওরে পাবি রে পাবি, একসাথে 1 বছরের দাম দিয়ে দেব। এখন চটপট এই 100 পদ্মার ইলিশ মাছ ওজন করতো। হ্যাঁ, এই নাও তোমার 100 ইলিশ। এই দাও 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 দেখি, আগে দামটা দাও, তারপরে অন্য কথা। বাবা, রানী, একটা বিরাট অপমানের মধ্যে মন্ত্রী আমায় ফেলে দিল। খাম্বাজ রাজা আমার রাজ্যে এসেছেন মন্ত্রীর সাথে রাজসভার বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, আর মন্ত্রী আজই অসুস্থ হয়ে পড়ল। মন্ত্রী মশাই অসুস্থ? কি হয়েছে? কি একটা চুলকানি, কোথায় যেন, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মস্তিষ্কে চুলকানি। ভাবো একবার, এ আবার কি রোগ? আমি তো কোনোদিন শুনিনি। কিন্তু হয়েছে। আপনার মন্ত্রীর মাথায় কুবুদ্ধিতে ভরে আছে, ওই কুবুদ্ধিগুলোই আপনার মন্ত্রীর মাথার মধ্যে চুলকোয়, যত সব। কিন্তু এখন কি করি বলো তো রানী? শুনুন মহারাজ, কাল সভায় গোপালের সাথে মন্ত্রীর তর্কের লড়াই লাগিয়ে দিন, তারপর মজা দেখবেন। মহারাজ, কাল সভাতে আমি থাকবো, গোপাল বনাম মন্ত্রীর তর্কযুদ্ধটা দেখতে হবে। ঠিক আছে রানী, কাল সভায় তুমি আমার সাথে থাকবে, আর থাকবে খাম্বাজ রাজ। কি মন্ত্রী, তুমি তো কাল রাজসভায় এলে না? আগে হ্যাঁ খাম্বাজ রাজ, আমি কাল খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ, রোগটা ভারী অদ্ভুত, তাই না মন্ত্রী? মস্তিষ্কে চুলকানি, কি তাই তো? গোপাল, তোমার কি মনে হয় মস্তিষ্কে চুলকানি কি ধরনের রোগ? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা, প্রণাম খাম্বাজ রাজ, প্রণাম মন্ত্রী মশাই। আপনার শরীর এখন কেমন? এখন বেশ ভালো। চুলকানিটা আর নেই তো? না, এই মরেছে। এইবার আমাকে কিছু প্রশ্ন করলে আমি কি বলবো? তা মন্ত্রী মশাই, আপনি কি মলম লাগালেন? কোথায়? ওই যে ওই মস্তিষ্কে। না, মলম লাগাইনি। ও মা, এমনি সেরে গেল? বাহ, খুব বাধ্য রোগ আপনার মন্ত্রী মশাই। ঠিক মন্ত্রী, তোমার রোগটা খুব বাধ্য। কিন্তু কালকে যেভাবে রাজবৈদ্য তোমার রোগের কথা বলল, তাতে তো ভারী দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। এই রাজবৈদ্য একদিনের মধ্যেই কিভাবে মন্ত্রী মশাইকে সারিয়ে তুললে? কি বলি? আরে বাবা, মন্ত্রী মশাই কোথায় বলবেন যে শরীর এখনো খারাপ আছে? আপনি বললেন বলে আমাকে আসতে হলো। এখনো ওই মাথার ভেতরটা চুলকোচ্ছে। এবার আমি কিভাবে বিষয়টা চাপা দিই? কি রাজবৈদ্য, চুপ কেন? হ্যাঁ, তোমার চুপ থাকাটা তো ভালো দেখায় না। মন্ত্রী মশাইয়ের রোগটা তো ভয়ানক ছিল, কিন্তু এটা একটা বিস্ময় যে একদিনের মধ্যে সেরে গেল। এটা হয়তো ওই আমার ওষুধের হাত যশ। আচ্ছা মন্ত্রী মশাই, কাল আপনার মাথায় ঠিক কি ধরনের অনুভূতি হয়েছিল? মাথার মধ্যে একটু কুটকুট করছিল, যেটা আপনার প্রায় করে আর কি। প্রায় করে মানে? ওই কুটকুট করে বলেই না মস্তিষ্কে চুলকানিটা হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমার চরিত্র হনন করছে। কোথায় মন্ত্রী? গোপাল তো তোমার রোগের খবর নিচ্ছে, তুমি তো তার ঠিকঠাক উত্তর দিলেই মিটে যায়। আরে রোগের তো একটা উপসর্গ থাকবে, মাথা কনকন, মাথা ছনছন, মাথা চিনচিন, কিছু তো একটা করছিল অবশ্যই। কি মন্ত্রী মশাই, করছিল তো? আপনার সেই অনুভূতিটা বলুন, সবাই শুনুক। এই রোগের তো একটা প্রতিষেধক টিকা আবিষ্কার করতে হবে। ও বুঝেছি, বুঝলে গোপাল, আমার মাথাটা না ঘুরছিল, কেবল ঘুরছিল। শুধুই ঘুরছিল? হ্যাঁ, শুধুই ঘুরছিল।
আর হালকা হালকা মাথার ভেতরে কুটকুট করছিল। আচ্ছা কোন দিক দিয়ে ঘুরছিল? গোপাল বনাম মন্ত্রী তো একেবারে জমে জমজমাট। হ্যাঁ, এটা আবার কি ধরনের প্রশ্ন? মাথা কোন দিকে ঘুরছিল মানে? আহা, ঘোরার তো একটা দিক থাকে নাকি? ডান দিক দিয়ে ঘোরে কিংবা বাম দিক দিয়ে ঘোরে। আমি বুঝতে পারিনি মহারাজ। হয়তো, হ্যাঁ হয়তো বাম দিক দিয়ে। কেন কেন হয়তো কেন? ঠিকঠাক বলতে হবে তো। ঘুরছিল কোন দিকে ঠিক করে ভেবে বলুন। ওফ গোপাল, যা আনন্দ হচ্ছে, যা আনন্দ হচ্ছে। মন্ত্রী মশাইয়ের মিথ্যে ধরা পড়ে যাচ্ছে। মন্ত্রী মশাইকে স্বীকার করাবোই যে মন্ত্রী মশাইয়ের কিচ্ছু হয়নি, শুধু খামবাজ রাজের প্রশ্নের উত্তর দিতে হবে বলে ভয়ে সেদিন রাজসভায় আসেননি। মন্ত্রী মশাই বলুন বলুন, শিগগিরই বলুন, বাম দিক দিয়ে ঘুরছিল না ডান দিক দিয়ে ঘুরছিল? ও এ কি ফ্যাসাদে পড়লাম রে বাবা! এই গোপাল তো আমাকে ছিঁড়ে খাচ্ছে, আর পাচ্ছি না। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমার কিচ্ছু হয়নি মহারাজ, আমার কিচ্ছু হয়নি। মন্ত্রী মশাই তো এবার আমাকে ফাঁসিয়ে দিল। মানে রাজবৈদ্য যে বললো আপনার মস্তিষ্কে চুলকানি হয়েছে, তার মানে তো রাজবৈদ্য তুমিও তো বেশ গোলমেলে। মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন মহারাজ। একটা নির্মল হাসির জায়গা থেকে যে এই রকম একটা কঠিন দিন দেখতে হবে সেটা জানলে আমি প্রথমেই বলতাম যে আমার কৃষ্ণনগরে আসার একমাত্র উপলক্ষ গোপালের সাথে একটু কথা বলার। সেটা না বলে আপনার মন্ত্রীর সাথে আলোচনা করব বলে এসেছিলাম। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ কৃষ্ণচন্দ্র। না 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 না, এর মধ্যে দিয়ে একটা বিরাট সত্য আজ উন্মুক্ত। আমি যে মন্ত্রীকে ভেবেছিলাম বুদ্ধিমান, সাহসী, সে যে উত্তর দেবার ভয়ে মিথ্যে অসুখ দেখিয়ে কর্তব্য অবহেলা করে, সেই মন্ত্রীকে আমি চাই না। খামবাজ রাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না না, এতে কৃতজ্ঞতা জানাতে হবে না। তাহলে ভোজ হবে না? ভোজ তো অবশ্যই হবে। গোপাল বনাম মন্ত্রীর লড়াইয়ে গোপালের জয়কে আমরা সবাই মিলে উদযাপন করব। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন, কর্তব্য অবহেলা আর কোনো দিন করব না। মহারাজ, মহারাজ আমাকেও আপনি ক্ষমা করে দিন। আমি যা করেছি ভুল করেছি। মহারাজ, আপনি দুইজনকেই মানে মন্ত্রী মশাই আর রাজবৈদ্যকে ক্ষমা করে দিন। তুমি বলছো গোপাল? আমি তো ভাবছিলাম মন্ত্রীর জায়গায় তোমাকেই নেব। না মহারাজ, যার যেটা কাজ, আমি মনোরঞ্জন করতে ভালোবাসি, আমি সেটাই করে যাব। আপনি শুধু মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। সাধু সাধু গোপাল, সাধু। গোপাল, গোপাল তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরো গোপাল, অনেক বেশি বুদ্ধি ধরো। ক্ষমা করে দাও আমায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। তাও দেখি 2 টাকা ফেলো, এবার নইলে আর চাল পাবে না। এই নিন বাবু। যাও, এবার চালের বস্তা নিয়ে ঝটাপট কেটে পড়ো দেখি, কেউ যেন না দেখে। এর মধ্যেই 30 টাকা হয়ে গেছে। বাহ, এইরকম 2 নম্বরই চাল বিক্রি করলেই আমি তো একদিন বড়লোক হয়ে যাব। হ্যাঁ, এ কি, জমিদারের গোলা থেকে এইভাবে এখানে চাল বিক্রি হচ্ছে? এই তাড়াতাড়ি করো, জমির কাগজটা দাও আর টাকাটা নিয়ে যাও। হুজুর, 1 বিঘা জমির দাম মাত্র 2 টাকা। এই শোনো, না খেতে পেয়ে তো মরছিলে, যা পেয়েছো তাই নিয়ে তাড়াতাড়ি ভাগো তো। দেখি দেখি পরের জন এসো। ব্যাস, আজকে এই অবধি, বাকি আবার কালকে হবে। মহাশয়, আমি শুনলাম আপনি ওই লোকগুলোকে বিঘা প্রতি মাত্র 2 টাকা দিচ্ছেন। সে তো খুব কম টাকা, আপনি তো ওদের ঠকাচ্ছেন। মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, এরা তো মাসে 20 পয়সাও রোজগার করতে পারে না। 2 টাকা দিচ্ছি তাই এদের বাপের ভাগ্যি খেয়ে পড়ে বাঁচতে পারছে এই আমার জন্যেই। এই সরো সরো সরো, আমার অনেক কাজ পড়ে আছে। এ তো দিন দুপুরে রাহাজানি। আপনি কে? এইভাবে ঘরে ঢুকছেন কেন? তুমি চুপ করো তো,
সকাল সকাল মেজাজটাই একেবারে খিচড়ে গেল। এ কি তুমি তুমি এরকম সেজে কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় আবার, ছদ্মবেশে দেখতে বেরিয়েছিলাম আমার জমিদারি কেমন চলছে। তা কি দেখলে? দেখলুম চারদিকে দুর্নীতি আর রাহাজানি, সবাই সুযোগ বুঝে জোচ্চুরি করছে। উমা, সে কি? না গিন্নি, এভাবে আর চলতে দেওয়া যায় না। এক্ষুনি আমার একজন সৎ বিচক্ষণ অর্থমন্ত্রী দরকার, যে এখানকার সমস্ত দুর্নীতিকে সরিয়ে ন্যায়ের শাসন নিয়ে আসবে। নইলে আমার জমিদারি যে লাটে উঠবে দেখছি। ঠিক বলেছ। কিন্তু অর্থমন্ত্রীর জন্য বিজ্ঞাপন দিলে তো হাজারো লোক এসে জুটবে। তার মধ্যে থেকে একদম ঠিক লোকটাকে বেছে নেওয়াটাই হলো আসল সমস্যা। সেই সমস্যার সমাধান তো আছে নাকি? আগে এমন একজনকে নিয়ে এসো যে অনায়াসে সঠিক লোককে বেছে নিতে পারবে। সেটাই করতে হবে, কিন্তু যাকেই আনি আগে তাকে দিয়ে একজন মোসাহেব বাঁচিয়ে দেখে নেব যে সে লোকের বুদ্ধির দৌড় কতখানি। মোসাহেব কেন? কেননা মোসাহেবের কোনো দাম কোনো জমিদারের কাছেই থাকে না, তাই এটা দিয়েই বুঝে নেওয়াটা নিরাপদ। ঠিক বলেছ। এখন সমস্যা হলো তেমন লোক আমি পাই কোত্থেকে। আমি বলি কি, তুমি বরং মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যাও, উনি তোমায় সাহায্য করতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক, মহারাজ কৃষ্ণচন্দ্র। প্রণাম মহারাজ। আরে জমিদার মশাই, আপনি আসুন আসুন, বসুন বসুন। না মহারাজ, আমি বসার মতো অবস্থায় নেই। সে কি কেন? আপনার পশ্চাৎ দেশে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আগুন লেগে গেছে মহারাজ, আগুন। সে কি? হ্যাঁ মহারাজ, তাহলে বলি শুনুন। বুঝেছি। হ্যাঁ মহারাজ, আপনিই পারেন, আপনিই পারেন। আপনি একজন বিচক্ষণ লোকের সন্ধান আমায় দিন, যে উপযুক্ত মোসাহেব আর অর্থমন্ত্রী নির্বাচন করে আমার জমিদারিকে দুর্নীতি থেকে মুক্ত করবে। আমি তাকে অনেক পুরস্কার দেব মহারাজ। পুরস্কার? এখানে সেরকম একজনই আছে জমিদার মশাই, যে আপনার সমস্যার সমাধান খুব খুব সহজেই করে দিতে পারবে। বুঝেছি, মহারাজ আমার কথাই বলছেন। তাই না, সে হলো গোপাল, মানে আমাদের গোপাল ভাঁড়। ও আচ্ছা, খুব ভালো। তাহলে তাহলে কালকেই তুমি আমার বাড়ি চলে এসো গোপাল। ঠিক আছে জমিদার মশাই। তবে মন্ত্রী ও সহকারী হিসেবে সঙ্গে যাবে। খুব ভালো মহারাজ, তাহলে আমি এখন আসি মহারাজ। কিন্তু মহারাজ, আমি তো তাও টুকে পাস দিয়েছি, কিন্তু গোপাল তো পাঠশালার গণ্ডিটাও পেরোয়নি মহারাজ। অর্থমন্ত্রী হওয়ার জন্য আসা লোকেদের অভিজ্ঞতার নথিপত্রই তো পড়তে পারবে না, তাহলে কেমন করে নির্বাচন হবে মহারাজ? মহারাজ, কিসের যেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? মনে হয় হিংসে জ্বলে কারো কিছু পড়ছে। এর উত্তর তুমি তো নিজেই পাবে, সেই জন্যই তো তোমাকে ওর সঙ্গে পাঠাচ্ছি। আচ্ছা, সুযোগ ঠিকই আসবে, তখন বুদ্ধি এমন প্যাঁচ কষবো না যে গোপাল ওখান থেকে পালিয়ে বাঁচবে, আর সেরা লোককে নির্বাচন করে আমি পাবো পুরস্কার। হ্যাঁ, প্রথমে আমরা মোসাহেব নির্বাচন করব। হ্যাঁ, আমরা ওদের এক একজনকে 3টে করে প্রশ্ন করব, যার উত্তর সেরা হবে সেই হবে সঠিক লোক। তাহলে আমি প্রথম প্রশ্নটা করব জমিদার মশাই। বেশ তো করবেন। আর আমি করব শেষ প্রশ্নটা। কথায় বলে সব ভালো যার শেষ ভালো। আসুন আসুন আসুন, ওইখানে বসুন। তাহলে মন্ত্রী, প্রশ্ন করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি নিজেকে এই মোসাহেবের কাজের জন্য সেরা ভাবছেন কেন? কারণ এর আগে অনেক জায়গায় মোসাহেবের কাজ করেছি, তা প্রায় 80 জায়গায় তো বটেই, সেই জন্য এই কাজ আমি সহজেই করতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনি কখন ঘুম থেকে ওঠেন?
খুব ভোরে উঠি, তারপর তেল মেখে চান করে মুড়ি আর ছোলা খেয়ে ব্যায়াম সেরে ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না। গোপাল, এবার তুমি প্রশ্ন করো। আমার মনে হচ্ছে আপনি আপনি এই মোসাহেবের কাজ করতেই পারবেন না। আপনার কি মনে হয়? আলবাত পারবো, অনায়াসে পারবো, পারবোই পারবো। বেশ বেশ বেশ, আপনি এখন যেতে পারেন। জমিদার মশাই, এই লোককেই রেখে দিন। এই একদম উপযুক্ত লোক, 80 জায়গায় কাজও করেছে। তোমার কি মনে হয় গোপাল? 80 জায়গায় কাজ করেছে মানে কোনো জায়গাতেই ওর কাজ টেকেনি জমিদার মশাই। তাছাড়া আমার প্রশ্নের উত্তরও ঠিক দেয়নি একে দিয়ে, তাই মোসাহেবের কাজ হবে না। ঠিক বলেছো গোপাল। এবার পরের জনকে দেখা যাক তাহলে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। ওকে, এত রাতে আবার কি করানো রে? না, গিয়ে দেখতে হচ্ছে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এবার শেষ জন। আসুন আসুন আসুন। আপনি এর আগে কত জায়গায় কাজ করেছেন? 3 জায়গায়। আসলে যেখানে বেশি টাকা পাই সেখানেই যাই। ও, কখন ঘুম থেকে ওঠেন? আপনি যখন উঠবেন তার 10 মিনিট আগে উঠেই আমি তৈরি হয়ে নেব। বেশ বেশ। আমার কিন্তু মনে হয় আপনি এই মোসাহেবের কাজ করতেই পারবেন না। আপনার কি মনে হয়? হ্যাঁ হুজুর, আপনারা আমার মালিক। আপনাদের যদি মনে হয় যে আমি এ কাজ করতে পারবো না, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই অবশ্যই আমি পারবো না। ঠিক আছে, যান যান যান। ব্যাস জমিদার মশাই, আর কোনো চিন্তা নেই। এই হলো সেরা মোসাহেব। হ্যাঁ, যে বলে আপনারা বললে আমি মোসাহেবের কাজ করতে পারবো না, সে হবে মোসাহেব? হ্যাঁ, আগে হ্যাঁ জমিদার মশাই, মোসাহেব তাকেই বলে যে মালিকের কথা শুনে উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। উত্তম উত্তম বলেছো, একদম তুমি ঠিক কথা বলেছো গোপাল। এই হবে আমার সেরা মোসাহেব। তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই গোপাল। এই নাও পুরস্কার, 100 মুদ্রা। আর আর শোনো, কাল আমরা অর্থমন্ত্রীকে বেছে নেব, কেমন? সকাল সকাল চলে এসো গোপাল। আগে জমিদার মশাই। এই নিন মন্ত্রী মশাই, হাজার হোক আপনি আমার সহকারী। মাইনে বাবদ ওই 1টা মুদ্রা রাখুন। এর প্রতিশোধ আমি নেবই। কাল গোপাল থাকলে তো অর্থমন্ত্রী বাঁচবে। বেটা কি আজ রাতেই এমন মজা দেখাবো যে পালানোর পথ পাবে না। শোনো গোপাল, আমি একটা ভয়ঙ্কর খবর শুনলাম। কি ভয়ঙ্কর খবর মন্ত্রী মশাই? একটু এদিকে এসো বলছি। কি ব্যাপার বলুন তো মন্ত্রী মশাই, আপনি এরকম ভয় পাচ্ছেন কেন? খবর পেলাম কয়েক বছর আগে এখানে একজন অপঘাতে মারা যায়, আর সেই থেকে তার আত্মা নাকি এই বাড়িতে ঘুরে বেড়ায়। তার মানে ভূত? আস্তে গোপাল, আস্তে। এত রাতে তেনাদের নাম নিতে নেই। এই দেখ, এই দেখ, ভয়ে আমার গায়ের রোম একেবারে কেমন খাড়া হয়ে উঠছে। কিচ্ছু হবে না, ওই রাম নাম জপ করতে করতে শুয়ে পড়ুন। রাম 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 রাম। গোপাল, তুমি কিন্তু খুব সাবধানে থেকো। আমি শুতে গেলাম। রাম 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 রাম। এখানে ভূত, দেখাই যাক কি হয়। না, খুব ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়ি। ওকে, এত রাতে আবার কি করানো রে? না, গিয়ে দেখতে হচ্ছে। কই, কেউ তো নেই।
তাহলে কড়া নাড়লো কে? যাকে আমি শুই গিয়ে। ওকে, আবার কড়া নাড়ে, যাই তো গিয়ে দেখি। কই, কেউ তো নেই। তাহলে কি সত্যি ভূত? আমি বরং বাইরেই থাকি, ভূত বাবাজির সঙ্গে মুখোমুখি মোলাকাতটাও হয়ে যাবে তাহলে। কই, ভূত বাবাজি তো আসছে না। ওই তো ওই তো ভূত বাবাজি আসছে। কি, এ তো মন্ত্রী। এইবারে বুঝেছি এ কোন ভূতের কাজ। দাঁড়াও মন্ত্রী মশাই, তোমাকে এবার সত্যিকারের ভূত আমি দেখাবো। যাই, বেটা গোপালকে আবার ভূতের ভয় দেখিয়ে আসি। বেটা খুব ভয় পেয়েছি, এতক্ষণে গোপাল বোধহয় ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছে। কালকে বেটা নির্ঘাত পালাবে। যাই, এবার শুয়ে পড়ি। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত, ভূত! কে এইবারে দেখো কেমন লাগে। তা জমিদার মশাই, আমাদের তৃতীয় বিচারকটি কোথায় গেল? কে? ও, মন্ত্রীর কথা বলছো? উনি তো কৃষ্ণনগরে কি একটা দরকারি কাজ আছে বলে আজ খুব ভোরেই চলে গেলেন। কাজী বটে, আগামী 1 মাস তার কাজই হবে রাম নাম জপ করা। গোপাল, তুমি কি কিছু ভাবছো? না জমিদার মশাই, চলুন চলুন, এবার অর্থমন্ত্রী বাছা শুরু হোক। শোনো গোপাল, এবার সব প্রশ্ন তুমিই করবে। এই নিন আমার কাগজপত্র। দিন দেখি। মহাশয়, আপনি তো আমার কাগজটা উল্টো করে ধরেছেন মহাশয়। এই রে, কোনটা সোজা আর কোনটা উল্টো সেটাই তো আমি জানি না। আসলে দেখছিলাম আপনার চোখ কান কতটা খোলা, বুঝলেন? ও সত্যি, গোপালের কি বুদ্ধি। আপনাকে এবার আমি 2টো প্রশ্ন করব। করুন। আচ্ছা ধরুন, আপনি এক জমিদারের অর্থমন্ত্রী, আর সেই জমিদারের লোকজন চুরি করছে আর ঘুষ খাচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করবেন? খুব সোজা, সবকটা লোকের মাইনে বন্ধ করে দেবো আর না খাইয়ে মারবো, তাহলেই বেটারা জব্দ হয়ে যাবে, চুরির নাম আর মুখে আনবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিন তো। বলুন তো, 2 আর 2 যোগ করলে কত হয়? এই আবার একটা প্রশ্ন নাকি? 2 আর 2 4, এ তো বাচ্চারাও জানে। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনি এবার আসতে পারেন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আমার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্যই তো আপনি মোসাহেব নির্বাচনের কাজটি করেছিলেন, তাই না জমিদার বাবু? একদম একদম ঠিক বলেছো গোপাল, কিন্তু তুমি সেটা বুঝলে কি করে গোপাল? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আসুন আসুন, বসুন বসুন। আচ্ছা বলুন তো, আপনি এক জমিদারের অর্থমন্ত্রী, আর সেই জমিদারের লোকজন চুরি করছে আর ঘুষ খাচ্ছে। অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করবেন? আমি সেই লোকগুলোকে বলবো, ঘুষ খেতে হলে সে ঘুষের ভাগ দিতে হবে আমাকেও, জমিদারের স্ত্রীকে, বাচ্চাদের, আর স্বয়ং জমিদারকেও। এতগুলো ভাগ দিয়ে দিলে সব ঘুষের টাকা আবার ওই ঘুর পথে জমিদারের কাছেই ফিরে আসবে। তার মানে আপনি উল্টো ঘুষ খাওয়ার কথা বলছেন? যান যান, বেরোন, আপনি এক্ষুনি যান এখান থেকে। শান্ত হন জমিদার মশাই, শান্ত হন। আমরা বরং আরো খুঁজে দেখি।
গোপাল, এবার তো আমার মাথার সব চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। বালাই ষাট, আপনার মাথার অমন সুন্দর চুলগুলো খামোখা ছিঁড়তে যাবেন কেন জমিদার মশাই? ওরে বাবা, এত লোক দেখলাম, কাউকেই তো খুঁজে পেলাম না এখনো। হতাশ হবেন না, হতাশ হবেন না। আচ্ছা, আরো একজন বাকি আছে, তাহলে আপনাকে প্রশ্ন করি। নিশ্চয়ই। আমার প্রথম প্রশ্ন হলো, ধরুন আপনি এক জমিদারের অর্থমন্ত্রী, আর সেই জমিদারের লোকজন চুরি করছে, ঘুষ খাচ্ছে, তা অর্থমন্ত্রী হিসেবে আপনি কি করবেন? দুর্নীতি আর চুরির কারণ হলো দারিদ্র্য। কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। আমি অর্থমন্ত্রী হলে সব্বার মাইনে বাড়িয়ে দেব, কিন্তু আইন কঠিন করব, তাতে তাদের অভাব দূর হবে, তারাও ভালো মানুষ হয়ে যাবে। বাস, সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। বেশ বেশ, এবার বলুন তো 2 আর 2 যোগ করলে কত হয়? 1 মিনিট, আপনারা কত চাইছেন? ব্যাস, আমার উত্তর আমি পেয়ে গেছি, আপনি এবার আসুন। জমিদার মশাই, এই হলো আপনার উপযুক্ত অর্থমন্ত্রী। তুমি আমাকে বাঁচালে গোপাল, কিন্তু তুমি কি করে বুঝলে যে এই সেই লোক? কারণ এই আসল সমস্যা খুঁজতেও জানে এবং দরকারে হিসেবে গোঁজামিলও মারতে পারে। সাধু সাধু, তোমার মতো বুদ্ধি আর কারণ নেই, কারণ নেই। না জমিদার মশাই, আরেকজনেরও বুদ্ধি আছে, আর আছে বলেই অর্থমন্ত্রী নির্বাচনের আগে আমার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্যই তো আপনি মোসাহেব নির্বাচনের কাজটি করেছিলেন, তাই না জমিদার বাবু? একদম একদম ঠিক বলেছো গোপাল, কিন্তু তুমি সেটা বুঝলে কি করে গোপাল? খুবই সহজ জমিদার মশাই, চুরি আর দুর্নীতি আটকাতে মোসাহেবের তো কোনো প্রয়োজনই হয় না জমিদার মশাই। সত্যি সত্যি তুমি রত্ন, কৃষ্ণনগর ধন্য তোমাকে পেয়ে। এই নাও আরো 200 মুদ্রা, এটা তোমার পুরস্কার গোপাল। ধন্যবাদ জমিদার মশাই।